আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে টিচার বক্সে জানাই দিও। সবাই ভাইয়ের কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা কষ্ট করে টিচার বক্সে জানাই দিও। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ ফর আস্কিং। তোমরা সবাই কেমন আছো? আজকে এমন একটা চ্যাপ্টার শুরু করতেছি আমরা যেটা মোটামুটি সবারই একটু ভয় কাজ করে, এবং ভয় কাজ করাটা খুবই মানে স্বাভাবিক। যে অনেকের অনেক ধারণা ছোটবেলা থেকেই 9-10 থেকে একটা ধারণা নেয় অর্গানিক অনেক কঠিন। সো ওই ভয়ে 9-10-এ অর্গানিক পড়ে না। তারপর ভাইয়া কি করে, যে ইন্টারে উঠে ফার্স্ট ইয়ার একটা ধারণা নেয় অর্গানিক অনেক কঠিন। এরপর ইন্টারেও অর্গানিক স্কিপ করে। তারপর যখন অ্যাডমিশনে যায়, অ্যাডমিশনে গিয়ে দেখে যে অর্গানিক থেকে অনেক প্রশ্ন আসছে, তারপর কান্নাকাটি করে। বাট সত্যি কথা বলি ভাইয়া, 90% স্টুডেন্টস হচ্ছে অর্গানিক স্কিপ করবে, মানে 90% স্টুডেন্টস, হ্যাঁ। কিন্তু যে 10% জাস্ট একটু হইলেও পড়ে, তারা কি কিছুটা হইলেও কমন পায়, তার মানে কি তারা অনেকের থেকে এগিয়ে থাকে। আমি ভাইয়া চেষ্টা করব আমরা যেন একসাথে মিলেমিশে ইনশাল্লাহ অর্গানিকটা সুন্দর করে সর্ট আউট করতে পারি, যেন ইন ফিউচার আমরা যখন অর্গানিকের এইচএসসি দিব বা অ্যাডমিশন দিব, আমরা যেন অর্গানিক থেকে সবগুলো অ্যান্সার করতে পারি ইনশাল্লাহ, হ্যাঁ। এটা আমাদের টার্গেট থাকবে। ওকে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। বলো, আমরা সবাই রেডি? আগে হোমওয়ার্কটা দেখবো, তারপর আমরা পড়াশোনা শুরু করবো। সবাই রেডি তো নাকি? এবং একটা রিকোয়েস্ট থাকবে, অর্গানিকের ক্লাসগুলো যেন আমরা কেউই মিস না দিই। অর্গানিকের ক্লাসগুলো যেন আমরা কেউ মিস না দিই। কেউ যেন পরের দিন এসে না বলি ভাই আগের দিন ক্লাস করিনি, আজকে ক্লাস করলে হবে কিনা। হবে না, তোমার প্রথম থেকে ক্লাস করে আসা লাগবে। ওকে। অর্গানিকের ক্লাস যেন আমরা কেউ মিস না দিই। যদি আমরা লাইভ ক্লাস মিসও করি, আমরা যেন রেকর্ডেরটা দেখি। রেকর্ডে যদি না দেখতে পারি, অ্যাটলিস্ট পিডিএফটা যেন দেখি। ওকে। এইটা একটু কমিটমেন্ট রাখতে হবে সবার থেকে। ওকে। ভয় পাওয়ার কিচ্ছু নাই, অর্গানিক অনেক সহজ। চলো আমরা আস্তে আস্তে মজা করে করে অর্গানিক পড়বো, হ্যাঁ। আগে হোমওয়ার্কটা একটু দেখি ভাইয়া। গত ক্লাসে পড়াইছিলাম, বলো তো এটার কারণ কি? বলো, এটার কারণটা কি? যে ওয়াই ইজ দ্য ভ্যালু অফ সিওডি হায়ার দেন বিওডি ইন এ স্যাম্পল। বলো, এটা তোমাদের পারার কথা ভাইয়া, তোমরা সবাই এই জিনিসটা জানো ভাইয়া, গতদিনই বলছি। বলো এটার অ্যান্সারটা কি হবে? হুম, এক্স্যাক্টলি। ওই যে মনে আছে আমরা কি বলছিলাম, যে বিওডি হচ্ছে শুধুমাত্র কিসের অক্সিজেনের ডিমান্ড ভাইয়া? বিওডিটা হচ্ছে যে আমাদের অর্গানিকের মধ্যে যেগুলা ইজি টু ডিকম্পোজ ওই ক্যাটাগরির যেসব কম্পাউন্ড গুলো আছে, তাদেরকে ডিকম্পোজ করতে যে পরিমাণ অক্সিজেনের ডিমান্ড থাকে, সেটা হচ্ছে বিওডি। আর সিওডি হচ্ছে অর্গানিকের মধ্যে হার্ড টু ডিকম্পোজ, অলসো ইনঅর্গানিকের মধ্যে অল, সবকিছুর জন্য দরকার পড়ে সিওডি। তো সাধারণত পরীক্ষা যদি কখনো কোশ্চেন করে অর্গানিকের জন্য কাকে দরকার, মূলত তখন তুমি অ্যান্সার দিবে বিওডি। আর অল, সবকিছুর জন্য কাকে দরকার, সেটা দিবে সিওডি। তো সিওডিতে বেশি কোয়ান্টিটির বা বেশি অ্যামাউন্টের কম্পাউন্ডকে ডিকম্পোজ করা লাগে। তার মানে কি অক্সিডেশন বলো বা যেটাই বলো, অক্সিজেনের ডিমান্ডটা থাকবে বেশি। এই জন্য সিওডির ভ্যালু বেশি হয় বিওডির চেয়ে। সবাই ক্লিয়ার ভাইয়া? ছোট্ট করে একটা সি লিখে দিই টিচার বক্সে। ওকে, ভেরি গুড, চমৎকার। চলো ভাইয়া শুরু করি আমাদের অর্গানিক। ওকে। সো অর্গানিক কেমিস্ট্রি নিয়ে অনেক সময় অনেক ধরনের কথাবার্তা হয়েছে। তো ফার্স্টের কথা হচ্ছে, আমরা অর্গানিক কম্পাউন্ড বা অর্গানিক কেমিস্ট্রি পড়বো কেন? প্রথম কথা, আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়বো কেন? তো অর্গানিক কেমিস্ট্রি পড়বো কেন, এটার প্রথম মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যান্সার হচ্ছে যে পৃথিবীতে যতগুলো কম্পাউন্ড আছে, তার মধ্যে 90-95% কম্পাউন্ড হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। আর অর্গানিক কম্পাউন্ডের যে ব্রাঞ্চটা আছে কেমিস্ট্রিতে, সেটা খুবই সাজানো গোছানো। তার মানে হচ্ছে তুমি যদি খুব ইজিলি, মানে তুমি চাইলে খুব ইজিলি অর্গানিক কেমিস্ট্রি পড়ে বা পড়তে পারবা আর কি। সহজ কথা, অর্গানিক কেমিস্ট্রি যতগুলো ব্রাঞ্চ আছে খুব ইজিলি ধারণা নিতে পারবা, খুবই অর্গানাইজড এটা। সো তুমি দেখো, তুমি যদি অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে ভালো মতো জানো, তার মানে কি তুমি পুরো ওয়ার্ল্ডে যতগুলো কম্পাউন্ড আছে তার 90-95% কভার করে ফেলবা। ইভেন
ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে অর্গানিকটা প্রিপেয়ার করা যায়। তার মানে কি? তার মানে হচ্ছে ওই যে বাকি যে 5 to 10% কম্পাউন্ড আছে ওইটা সম্পর্কেও একটা ব্রিফ আইডিয়া কিন্তু তুমি পেয়ে যাবে। তার মানে অর্গানিক কেমিস্ট্রি পড়লে তুমি অ্যাকচুয়ালি রুট কজ অফ অল এলিমেন্টস এরকম টাইপের একটা ব্যাপার, বা রুট কজ অফ অল কম্পাউন্ড সবকিছু সম্পর্কে তুমি জানতে পারবা। সো এটা হচ্ছে আমরা কেন অর্গানিক কেমিস্ট্রি পড়ি বা অর্গানিক কম্পাউন্ড নিয়ে পড়াশোনা করি। তো ওই তো অনেক আগে থেকেই ভাইয়া কি হয়েছে যে অর্গানিক কম্পাউন্ড নিয়ে মানুষের অনেক ধরনের জল্পনা কল্পনা ধারণা নেওয়া শুরু হয়েছে। সো বার্জেলিয়াস সর্বপ্রথম একটা ধারণা দিয়েছিলেন উনি, কি? ভাইটাল ফোর্স থিওরি। থিওরিটা কি? অর্গানিক কম্পাউন্ডস আর ফর্মড ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস বাই দ্য ইনফ্লুয়েন্স অফ মিস্টেরিয়াস ফোর্স। এই মিস্টেরিয়াস ফোর্সকে উনি নাম দেন হচ্ছে ভাইটাল ফোর্স। এটা সম্পর্কে উনি কোনো এক্সপ্লেনেশন দিতে পারেন নাই। হ্যাঁ, সো অর্গানিক কম্পাউন্ডস উড নট বি প্রিপেয়ার্ড ইন ল্যাবরেটরি। দিস ইজ নোন অ্যাজ বার্জেলিয়াস ভাইটাল ফোর্স থিওরি। এটার কোনো প্রুফ নাই বা কিছু নাই, এটা জাস্ট মেয়ারলি স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্টের উপর বেস করে অনেক সময় অনেক কাজ করা শুরু করছে, আস্তে আস্তে কাজ করতেছে। এরপর 1828 এর দিকে কি হয়েছে ভাইয়া? এই যে আমাদের ফ্রেডরিক ওলার হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইডকে হিটেড করার মাধ্যমে ইউরিয়া প্রডিউস করে ফেলছে। ইউরিয়াটা কিন্তু একটা অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে? ইউরিয়াটা একটা অর্গানিক কম্পাউন্ড, এটা কিন্তু ইনঅর্গানিক কম্পাউন্ড। তার অর্থ কি ভাইয়া? অর্থ হচ্ছে উনি মানে যেহেতু ভাইটাল ফোর্স থিওরির মতবাদ কি ছিল যে এগুলো শুধুমাত্র এনিম্যাল আর প্ল্যান্ট যেগুলো লিভিং অর্গানিজম তাদের থেকে অর্গানিক কম্পাউন্ড পাওয়া যায়, ল্যাবে প্রিপেয়ার করা যায় না। বাট উনি কিন্তু ল্যাবে প্রিপেয়ার করছেন ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে। সো বেসিক্যালি ব্যাপারটা কি হইলো, উনি হয়ে গেলেন হচ্ছে মানে ফ্রেডরিক ওলার, আমরা এটাকে বলি, এই রিয়াকশনটাকে বলা হয় হচ্ছে ওলার সিনথেসিস। ওলার সিনথেসিস, হ্যাঁ, এটাকে বলা হয় ওলার সিনথেসিস। ফ্রেডরিক ওলার হচ্ছে আমরা অর্গানিক কেমিস্ট্রি ইনভেন্টর হিসেবে বলি তাকে। হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রি ফাদার, অর্গানিক কেমিস্ট্রি ইনভেন্টর, সবকিছু আমরা ওনাকেই বলি ফ্রেডরিক ওলার। উনি অ্যামোনিয়াম সায়ানাইডকে হিটেড করার মাধ্যমে কি বানাইছে? ইউরিয়া, যেটা একটা অর্গানিক কম্পাউন্ড। এখন তোমাদের কাছে ভাইয়ার প্রশ্ন, অর্গানিক কম্পাউন্ড ইউরিয়া যে একটা অর্গানিক কম্পাউন্ড সেটা কিভাবে উনি বুঝছেন বা তুমি কিভাবে বুঝবা যে এটা একটা অর্গানিক কম্পাউন্ড? বলো দেখি ভাইয়াকে টিচার ইনবক্সে। এটা যে একটা অর্গানিক কম্পাউন্ড সেটা তুমি দেখে কিভাবে বুঝছো বলো তো? হাইড্রোকার্বন দেখে? আর নট নেসেসারি ভাইয়া। এখানেও তো ধরো হাইড্রোকার্বন টাইপের জিনিসপত্র আছে, হ্যাঁ, ওইটা না। এখানে যে জিনিসটা দেখে মানে আগের কালে বুঝছো হচ্ছে স্মেল দেখে, খুব বাজে স্মেল হলে অর্গানিক কম্পাউন্ড ধরতো আর কি, বুঝছো? এখনকার যুগে তুমি যে জিনিসটা বুঝবা সেটা হচ্ছে এই যে দেখো এখানে একটা জিনিস আছে, এটাকে আমরা একটা ব্যাপার বলি। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এই যে এই জিনিসটা সিও, এটাকে আমরা বলি ফাংশনাল ফাংশনাল গ্রুপ। এটাকে আমরা কি বলি ভাইয়া? ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপের প্রেজেন্স থাকার কারণে এটাকে আমরা একটা কি বলি ভাইয়া? অর্গানিক কম্পাউন্ড বলি। আচ্ছা, তাহলে সবাইকে অর্গানিক কম্পাউন্ড থাকবে এরকম এরকম ঘটনাবার্তা হলে এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, ঠান্ডা মাথায় আলোচনা করতেছি। আচ্ছা, এই যে অর্গানিক কম্পাউন্ডের কথা বলছে তো আসতেছি। ফাংশনাল গ্রুপ কি, হোমোলোগাস মানে মানে হোমোলোগাস সিরিজ কি, এগুলো নিয়ে সব আমরা আলোচনা করবো। হ্যাঁ, তোমরা কিন্তু একটু প্লিজ রেসপন্স করো, আজকে অনেক বেশি দরকার। দেখো, অর্গানিক কম্পাউন্ড বেসিক্যালি কি? হাইড্রোকার্বন আর তার ডেরিভেটিভ। অর্গানিক কম্পাউন্ড বেসিক্যালি কি? হাইড্রোকার্বন এন্ড ইটস ডেরিভেটিভ। ভালো কথা। এখন হাইড্রোকার্বন ছাড়াও আর কি কি থাকতে পারে ভাইয়া? আমরা এইভাবে শর্টকাটে পড়তাম, চপসেন আর কি বলতাম। কার্বন হাইড্রোজেন তো থাকবেই, অক্সিজেন, ফসফরাস, সালফার, নাইট্রোজেন, হ্যালোজেন, এগুলো সবই থাকবে। হ্যাঁ, এরকম হচ্ছে ঘটনা। এখন সবকিছুকে অর্গানিক কম্পাউন্ড কিনা? আসো দেখো, CS2, CO2, তারপর হইলো CH3, COOH, তারপর হচ্ছে HCN, তারপর হচ্ছে OH। আচ্ছা ভাইয়া, তোমাদের কাছে প্রশ্ন, সবাই কিন্তু একটু র্যাপিড অ্যান্সার দিতে হবে। কার্বন ডাই সালফাইড এটা কি অর্গানিক কম্পাউন্ড নাকি অর্গানিক কম্পাউন্ড না? একটু বলো তো। কার্বন ডাই সালফাইড এটা কি অর্গানিক কম্পাউন্ড নাকি অর্গানিক কম্পাউন্ড না? ইয়েস অর নো, ওয়াই অর এন? হ্যাঁ, কুইকলি একটু রেসপন্স করে ফেলো, ওয়াই অর এন।
এটা কি অর্গানিক কম্পাউন্ড নাকি অর্গানিক কম্পাউন্ড না? শোনো, ফার্স্ট অফ অল এটা একটা অর্গানিক কম্পাউন্ড না। এটা অর্গানিক কম্পাউন্ড না, এখানে কোনো হাইড্রোকার্বনের কিছু নাই বা ও কোনো হাইড্রোকার্বনের ডেরিভেটিভ না। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটাও কোনো হাইড্রোকার্বনের ডেরিভেটিভ না, বা এটা নিজে হচ্ছে কি না তোমার বেসিক্যালি এটা হচ্ছে যে হাইড্রোকার্বন বন্ড না, সো এটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড না। তাহলে CCl4 অনেকে দেখে মনে হতে পারে তার মানে এটাও ভাই অর্গানিক কম্পাউন্ড না, বাট এটা অর্গানিক কম্পাউন্ড। কিভাবে বুঝছি? ওই যে মিথেন, মনে আছে? মিথেনকে যদি তুমি বারবার ক্লোরিনেশন করতে থাকো, ধরো 4 টাইমস ইউভির প্রেজেন্সে, তখন কি হয়? CCl4 হয় না ভাইয়া? CCl4 হয়, মানে হাইড্রোকার্বনের ডেরিভেটিভ পাচ্ছ না CCl4, এই জন্য এটা একটা অর্গানিক কম্পাউন্ড। আচ্ছা, মানে হাইড্রোকার্বন এন্ড ইটস ডেরিভেটিভ, এটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, বেসিক রুল। তাহলে দেখো, এটা কি হাইড্রোকার্বন, হাইড্রোজেন আর কার্বনের কোনো কম্পাউন্ড না। এটা হাইড্রোজেন আর কার্বনের কোনো কম্পাউন্ড না। এটাও তো হাইড্রোজেন আর কার্বনের কম্পাউন্ড না, বাট এটা কিন্তু হাইড্রোজেন আর কার্বনের কম্পাউন্ডের ডেরিভেটিভ, তো এই জন্য এটা একটা অর্গানিক কম্পাউন্ড। ওকে, আচ্ছা, তাহলে বলো আনিকা, এখন বুঝছো? আনিকা, সিয়াম, রিফাত, যারা ক্লিয়ার? বুঝে গেছি, বুঝে গেছি। আচ্ছা দেখো, এইটাও একটা অর্গানিক কম্পাউন্ড, এইটাও একটা অর্গানিক কম্পাউন্ড, এইটাও একটা অর্গানিক কম্পাউন্ড, হ্যাঁ। বাট এবার একটা ঘটনা আসবে, সেটা হচ্ছে এগুলোর মধ্যে কে অর্গানিক অ্যাসিড? এটার মধ্যে কে অর্গানিক অ্যাসিড? অর্গানিক অ্যাসিড থাকতে হইলে COH বন্ড থাকা লাগবে, যেমন ওর আছে। কিন্তু হাইড্রোজেন সায়ানাইড একটা অ্যাসিড, বাট এটা কি অর্গানিক অ্যাসিডের মধ্যে পড়ে? বলো তো, ইয়েস অর নো, কি মনে হয়? হাইড্রোজেন সায়ানাইড কি অর্গানিক অ্যাসিডের মধ্যে পড়বে? ইয়েস অর নো, বলে ফেলো দেখি। হাইড্রোজেন সায়ানাইড কি অর্গানিক অ্যাসিডের মধ্যে পড়বে? টেকনিক্যালি না, কারণ হচ্ছে COH নাই। কিন্তু আবার এইটা কিন্তু অর্গানিক অ্যাসিডের মধ্যে পড়বে, এটা একমাত্র অ্যাসিড যে অ্যাসিডে COH নাই, তারপরও সেটা একটা অ্যাসিড, কারণ সে H+ কে ডোনেট করতে পারে। এটাকে বলা হয় ভাইয়া ফেনল। আরেকটা নাম আছে, যেটা নাম হয়তো তোমরা চিনতে পারো, কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড, হ্যাঁ। কার্বলিক অ্যাসিডকে যে সাপ টাপ যেন না আসে ঘরে, স্নেক টেক যেন না আসে ঘরে, কর্নারে রেখে দেয় ফেনল, হাইড্রোক্সি বেনজিন। দেখতে OH মানে অ্যালকোহলের মতো লাগলেও এটা কিন্তু H+ ডোনেট করতে পারে, তার মানে এটাকে আমরা বলতেছি হচ্ছে একটা অ্যাসিড, এটা একটা অর্গানিক অ্যাসিড উইদাউট হ্যাভিং COH, হ্যাঁ। আচ্ছা, সো এটা হচ্ছে মোটামুটি তোমাদেরকে একটা আইডিয়া দিলাম। তাহলে মোটামুটি তোমাকে যে কোনো একটা কম্পাউন্ড যদি দেয়, অ্যাটলিস্ট ট্রাই তো করতে পারবা যে এটা অর্গানিক হবে নাকি অর্গানিক হবে না। অর্গানিক হইলেও অর্গানিক অ্যাসিড হবে নাকি অর্গানিক অ্যাসিড হবে না, এতটুকু ট্রাই করতে পারবা ইনশাল্লাহ, তাই না? বলো তো ভাইয়া, কে টিচার বক্সে সবাই? বুঝি, হ্যাঁ, ভেরি গুড, চমৎকার। সো এই জিনিসগুলো মোটামুটি আমরা দেখে নিলাম, কয়েকটা কম্পাউন্ড সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিলাম, হ্যাঁ। আচ্ছা, সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু অবশ্যই ভাইকে টিচার বক্সে কোয়েশ্চেনটা করে ফেলবা, হ্যাঁ। অর্গানিকটা আমরা এনজয় করে পড়বো, আস্তে ধীরে পড়বো, সুন্দর করে পড়বো। আচ্ছা, তারপর আসো ভাইয়া, দেখো অর্গানিক কম্পাউন্ড আর ইনঅর্গানিক কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্স গুলা কি সেগুলো বলছে, এগুলো মাঝে মাঝে বিতে বা সিতে লিখতে দিতে পারে, খুবই সহজ জিনিস। সেটা কি? কম্পোজিশন, ওই যে হাইড্রোকার্বন থাকবে এবং তাছাড়া বাকিগুলা থাকবে, আর এখানে যে কোনো দুইটা এলিমেন্ট থাকতেই পারে ইনঅর্গানিক। বন্ডিং এর ক্ষেত্রে অর্গানিক কম্পাউন্ডে জেনারেলি কেমন কোভালেন্ট বন্ডে ফর্ম হয়, ইনঅর্গানিকে কোভালেন্টও হইতে পারে, আয়নিকও হইতে পারে। তারপর মেল্টিং বয়লিং পয়েন্ট, অর্গানিকের সাধারণত মেল্টিং বয়লিং পয়েন্ট কম হয়, ইনঅর্গানিকের সাধারণত বেশি হয়, কারণ এখানে আয়নিক কম্পাউন্ডের ব্যাপার আছে, এখানে কিন্তু আয়নিক কম্পাউন্ডের ব্যাপার নাই। এই তারপর দেখো সলিউবিলিটি, অর্গানিক কম্পাউন্ড যেহেতু, অর্গানিক কম্পাউন্ড গুলো কি পোলার হয়, মানে কার্বন আর হাইড্রোজেন কি পোলার কোনো বন্ড নাকি নন পোলার বন্ড? বলো দেখি ভাইয়া, মনে আছে কিনা তোমাদের? কার্বন আর হাইড্রোজেন কি পোলার কোনো বন্ড নাকি নন পোলার বন্ড? নন পোলার বন্ড, কারণ কি? কার্বন আর হাইড্রোজেনের মধ্যে নেগেটিভিটি চিন্তা করো, হাইড্রোজেন হচ্ছে 2.1, কার্বন হচ্ছে 2.5, তাহলে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স কত আসলো ভাইয়া বলো তো? 0.4, মানে পোলার না, নন পোলার বন্ড। তাহলে নন পোলার বন্ড কি পোলারে সলিউবল হবে নাকি নন পোলারে সলিউবল হবে? বলো দেখি। লাইক ডিজলভস লাইক বলি আমরা, তার মানে নন পোলার নন পোলারে সলিউবল হবে, আর ইনঅর্গানিক গুলো পোলারে সলিউবল হবে, এটার কথাই বলছে। আচ্ছা, কম্বাসন, কম্বাসন মানে হচ্ছে অর্গানিক কম্পাউন্ড যদি কম্বাস্ট হয়, হাইড্রোকার্বন যেহেতু কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার ফর্ম করে। ইনঅর্গানিক কম্পাউন্ড হচ্ছে, দেখো কি বলছে, ইউজুয়ালি নন কম্বাস্টেবল এন্ড লিভ রেসিডিউ ইফ দে বার্ন। কন্ডাক্টিভিটি, অর্গানিক কম্পাউন্ড সাধারণত কন্ডাক্টিভ হয় না,
ইনঅর্গানিক হচ্ছে কন্ডাক্টিভ হয়, যেহেতু এখানে একটা যে আয়ন এক্সচেঞ্জের ব্যাপার স্যাপার আছে। সো এগুলা মোটামুটি আমরা দেখে নিলাম। আরো আছে দেখো নাম্বার অফ কম্পাউন্ডস, অর্গানিক কম্পাউন্ডস কত 90 to 95%, অনেক বেশি, প্রায় 80 lakhs, আর ইনঅর্গানিক মাত্র 1 লাখ বা 90,000 এর মতো। হোমোলোগাস সিরিজ বলতে একটা ব্যাপার আছে, অর্গানিক কম্পাউন্ডে হোমোলোগাস সিরিজ বলতে একটা ব্যাপার আছে, ইনঅর্গানিকে নাই। আর রিঅ্যাকশন মেকানিজম স্পিড, অর্গানিক কম্পাউন্ড গুলো একটু কমপ্লেক্স হয় আর একটু স্লো প্রসেসে হয়, ইনঅর্গানিক গুলো একটু ফাস্ট হয় আর আয়নিক প্রসেসে হয়ে থাকে। এটাই হচ্ছে ঘটনা। তাহলে চলো প্রত্যেকটা আরেকবার করে আমরা পড়ি, তারপর তোমাদের থেকে একটা ফিডব্যাক দিব। হ্যাঁ, অর্গানিক কম্পাউন্ড কি হাইড্রোকার্বন হবে অথবা তার ডেরিভেটিভ হবে। ইনঅর্গানিক হচ্ছে যে কোনো দুইটা অ্যাটম বা তার চেয়ে বেশি অ্যাটম নিয়ে ফর্ম করবে। বন্ডিং হচ্ছে অর্গানিক সাধারণত কোভালেন্ট হয়, ইনঅর্গানিক হচ্ছে আয়নিক কোভালেন্ট, যে কোনো ধরনের হইতে পারে। মেল্টিং পয়েন্ট, অর্গানিক যেহেতু যে বুঝছো তো কোভালেন্ট, তার মানে মেল্টিং বয়লিং পয়েন্ট লো, ইনঅর্গানিক গুলো হাই। আচ্ছা, তারপর যদি সলিবিলিটির কথায় আসি, অর্গানিক গুলা নন পোলারে সলিবল, পোলারে ইনসলিবল, ইনঅর্গানিকটা উল্টা। কম্বাসন হচ্ছে অর্গানিক গুলা কম্বাস্ট হলে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার ফর্ম করে, ইনঅর্গানিক গুলা কম্বাস্ট হয় না সাধারণত, আর যদি হয়ও রেসিডিউ রেখে যায়। কন্ডাক্টিভিটি, অর্গানিক গুলা যেহেতু কোভালেন্ট, কন্ডাক্টিভ একদম করেই না বলতে গেলে, ইনঅর্গানিক গুলা আয়নিকও যেহেতু আছে ওগুলা কন্ডাক্ট করতে পারে ইলেকট্রোলাইট অবস্থায়। নাম্বার অফ কম্পাউন্ড, অর্গানিক প্রায় 80 লাখের মতো, ইনঅর্গানিক মাত্র 1 লাখের কাছাকাছি, 90,000 এর মতো। হোমোলোগাস সিরিজ অর্গানিক কম্পাউন্ডে আছে, কিন্তু ইনঅর্গানিক কম্পাউন্ডে এরকম কোনো সিরিয়াল নাই বা ব্রাঞ্চ গুছানো নাই। আর অর্গানিক কম্পাউন্ড গুলো কোভালেন্ট হওয়ার কারণে একটু কমপ্লেক্স নেচারের হয় আর স্লো প্রসেসে রিয়েকশন গুলো হয়। ইনঅর্গানিক গুলা আয়নিক নেচার হওয়ার কারণে অনেক ফাস্ট হয়। এটাই হচ্ছে আমাদের ঘটনা। তাহলে বলো, এই অর্গানিক আর ইনঅর্গানিকের মধ্যে যে ডিফারেন্স গুলো আছে সবাই লিখতে দিলে পারবো না ইনশাল্লাহ? টিচার ইনবক্সে একটু জানাই দিই ভাইকে কষ্ট করে যে আমরা সবাই পারবো কিনা। পারবো ইনশাল্লাহ, ভেরি গুড। আচ্ছা, যাক ভালো লাগতেছে, সবাই অনেক মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, ভেরি গুড। আচ্ছা, এরপর চলো আমরা আসি কজ অফ অ্যাবান্ডেন্স। এই যে একটু আগে ভাইয়া দেখলাম অর্গানিক কম্পাউন্ড কত প্রায় 80 lakhs আর ইনঅর্গানিক কত 90,000। মানে এত ডিফারেন্স কেন, অর্গানিক কম্পাউন্ড এত অ্যাবান্ডেন্স কেন? এটার মূল তিনটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ক্যাটেনেশন। বাচ্চাকালে পড়ছিল না ক্যাটেনেশন? ক্যাটেনেশন মানে হচ্ছে কার্বনের একটা ভালো ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সে নিজেদের মধ্যে সিম্পল চেইন, ব্রাঞ্চ চেইন, ক্লোজ চেইন, সব ধরনের চেইন করার পরও অনেক লম্বা লম্বা চেইন মানে লং চেইন ফর্ম করার পাওয়ার রাখে সে। লং চেইন ফর্ম করা, একটা একটা চেইন একসাথে অ্যাড হওয়া, এরকম অনেক ক্যারেক্টারিস্টিক্স থাকাকেই ক্যাটেনেশন বলে। ক্যাটেনেশন মানে কি প্লাস হওয়া, অ্যাড হওয়া, বড় হওয়া। সো কার্বনের এই ক্যারেক্টারিস্টিক্স থাকার কারণে সে লং চেইন ফর্ম করতে পারে, অনেক টাইপের চেইন ফর্ম করতে পারে, অনেক টাইপের কম্পাউন্ড ফর্ম করতে পারে। এটা হলো ফার্স্ট কারণ, ফার্স্ট কজ। হ্যাঁ, অ্যাবান্ডেন্স। সেকেন্ড কারণ হচ্ছে আইসোমারিজম, মানে কি সেম মলিকুলার ফর্মুলা বা ডিফারেন্ট স্ট্রাকচার অথবা 3D ফর্মুলা আর কি, যেটাকে আমরা বলতেছি। যেমন ধরো যে হেক্সেন, হেক্সেন এটা হলো সিম্পল চেইন, এটা হলো একটা, এই যে একটা ব্রাঞ্চ চেইন, এই যে এটা ধরো আরেক ভাবে পেন্টেনের মতো করতে পারো। মানে ঘটনাগুলো তোমাদেরকে দেখাই। ধরো তোমার কাছে এরকম একটা জিনিস আছে CH3CH2OH, এটা কি বলতো ভাইয়া? এটা অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, অ্যালকোহল, এটা কি একটু বলো তো ভাইয়াকে টিচার ইনবক্সে, এমনি জাস্ট একটু এক্সপ্লোর করলাম, বলো এটা কি? এটা একটা অ্যালকোহল, তাই না ভাইয়া? অ্যালকোহল। আচ্ছা, এই জিনিসটাকে আমি কিন্তু এইভাবে লিখতে পারি, দেখো CH3OCH3। এখন বলতে পারবো এটা কি ভাইয়া? এটা হচ্ছে ইথার। নোমেনক্লেচার আমি আলাদা করে পড়াবো, টেনশন নিও না। এটা হচ্ছে ইথার। সো দেখো এই দুইটারই মলিকুলার ফর্মুলা হচ্ছে C2H6O, বাট দেখো স্ট্রাকচারাল ফর্মুলা ভিন্ন, একটা অ্যালকোহল একটা ইথার। মানে এরকম আইসোমারিজমের কারণে, এটাকে আইসোমারিজম বলে আর কি। হ্যাঁ, এরকম আইসোমারিজমের কারণে লাখ লাখ ফর্মুলা পাওয়া যায়, বেশি বেশি ফর্মুলা পাওয়া যায়, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স এর ফর্মুলা পাওয়া যায়। ওকে, এটা গেল আইসোমারিজম। আর ফাইনালি আইসোমারিজম গন, ফাইনালি থাকলো পলিমারাইজেশন। পলিমারাইজেশন মানে বুঝছো তো, মনোমার থেকে পলিমার ফর্ম করা। এই যে দেখো মনোমার থেকে পলিমার ফর্ম করা, মনোমার থেকে পলিমার ফর্ম করা। মানে ওই যে টেফলন, যেটা টেফলন বলি কাকে, যে রান্নাঘরে কড়াইয়ের যে হাতলটা থাকে না, যেটা হচ্ছে হিট প্রুফ, সেটা। তারপরে যে পলিথিন ফর্ম করা, মানে কি একটা মনোমার থেকে অনেকগুলা, মানে অনেকগুলো মনোমার একসাথে হয়ে পলিমার ফর্ম করা। সো পলিমারাইজেশনের মাধ্যমেও কিন্তু আসলে অনেক টাইপের কম্পাউন্ড আমরা পেতে পারি। তার মানে এখন যদি তোমাদেরকে আমি এমনি নর্মালি ওভারঅল বলি যে এই যে অর্গানিক কম্পাউন্ডের অ্যাবান্ডেন্সটা কেন,
তিনটা কারণ কি কি ভাই? একটা ক্যাটেনেশন, কার্বনের স্পেশাল একটা ক্যারেক্টারিস্টিক, সে নিজেদের মধ্যে বিভিন্ন টাইপের বন্ড ফর্ম করার পরও লঙ্গার চেইন ফর্ম করতে পারে। সেকেন্ড হচ্ছে আইসোমারিজম, একই মলিকুলার ফর্মুলা অনেক ধরনের স্ট্রাকচারাল ফর্মুলাও ডিফারেন্ট হইতে পারে, অথবা 3D স্ট্রাকচার ডিফারেন্ট হইতে পারে, এরকম একই মলিকুলার ফর্মুলার আন্ডারে অনেক ক্যারেক্টারিস্টিক্সের কম্পাউন্ড তুমি পেতে পারো। থার্ড হচ্ছে পলিমারাইজেশন, এক মনোমার দিয়ে বা দুইটা মনোমার মিক্স করে অনেক টাইপের পলিমার তুমি কম্পাউন্ড, নতুন নতুন কম্পাউন্ড ফর্ম করতে পারবা। সো এই তিনটা কারণ হচ্ছে অর্গানিক কম্পাউন্ডের কি বেশি ভাইয়া? অ্যাবান্ডেন্সটা অনেক বেশি। সবাই কি ক্লিয়ার? মানে অর্গানিক কম্পাউন্ডের কোয়ান্টিটিটা অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। ওকে, সবাই ক্লিয়ার অ্যাবান্ডেন্সের কারণটা কি? ভালো ভাই, আগে সবাই আমরা ক্লিয়ার কিনা? ওকে, সো থ্যাংক ইউ। এবার আসি এখানে, অর্গানিক কম্পাউন্ডকে বেসিক্যালি উপরে উপরে দিয়ে আর কি, মানে জাস্ট রাফলি কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে ওপেন চেইন অর অ্যালিফেটিক কম্পাউন্ড, ক্লোজ চেইন অর সাইক্লিক কম্পাউন্ড। বেসিক্যালি আসলে এরকমও না, বেসিক্যালি ব্যাপারটা অনেকটা এরকম যে তোমার কাছে থাকলে হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, অর্গানিকটাকে তুমি বেসিক্যালি দুইটা ভাগে ডিভাইড করবা। একটা হচ্ছে অ্যালিফেটিক, আমি আরো ব্রডার সেন্সে দেখাচ্ছি, হ্যাঁ। এটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিফেটিকটা দুই টাইপের হইতে পারে, ওপেন চেইন, এটা হচ্ছে ক্লোজড চেইন। অ্যারোমেটিকটা হচ্ছে হোমোসাইক্লিক, হেটেরোসাইক্লিক। আর ক্লোজ চেইনটা ওই যে দুই টাইপের, হোমো আর হেটেরো, হোমোসাইক্লিক, হেটেরো সাইক্লিক, এরকম। তারপর আরো ফার্দার অনেক স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, এরকম অনেক টাইপের জিনিসপত্র চলে আসবে। সো তোমাদের মনে আছে ভাইয়া একটা কম্পাউন্ড অ্যালিফেটিক হবে নাকি অ্যারোমেটিক হবে, কোন কিসের মানে ভিত্তিতে আমরা ডিফারেন্সিয়েট করি, মানে কোন জিনিসটার ভিত্তিতে আমরা ডিফারেন্সিয়েট করি বলো দেখি একটু ভাইয়াকে। একটা কম্পাউন্ড অ্যালিফেটিক হবে না অ্যারোমেটিক হবে, কিসের ভিত্তিতে আমরা ডিফারেন্সিয়েট করি? আচ্ছা, স্মেল। আচ্ছা, রিফাত একটা ভালো কথা বলছে। আগের কালে স্মেল দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করা হতো, যে অ্যারোমা মানে সুন্দর ঘ্রাণ, গুড স্মেল। তো যেসব কম্পাউন্ড থেকে গুড স্মেল আসতো তারা হচ্ছে অ্যারোমেটিক, আর ব্যাড স্মেল আসলে এলিফেটিক। বাট এখনকার দিনে দেখা গেছে এই দুইটাকে আসলে অ্যারোমেটিসিটি এন্ড হাকেল রুল, হ্যাঁ, কে কি ভাইয়া? অ্যারোমেটিসিটি প্লাস হাকেল রুল, হাকেল রুল, অ্যারোমেটিসিটি প্লাস হাকেল রুল, এই দুইটার উপর ডিফারেন্সিয়েট করে যারা হচ্ছে এই দুইটাই ফর্মুলা মানে তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। আর যারা হচ্ছে যে কোনো একটা ফর্মুলা মানে, কেল বানানটা একটু ভুল করছে, যারা যে কোনো একটা মানবে বা যে কোনো একটা ফলো করবে না তাদেরকে আমরা বলবো হচ্ছে অ্যালিফেটিক কম্পাউন্ড, হ্যাঁ। কেল রুল মানে এই দুইটাই ফলো করলে হচ্ছে অ্যারোমেটিক, দুইটাই ফলো করলে হচ্ছে অ্যারোমেটিক, আর যে কোনো একটা ফলো না করলেই এলিফেটিক হয়ে যাবে আর কি, বুঝছো? এই সো এখন মানে তখন এই কাহিনী করার পর দেখা গেল যে অ্যারোমেটিক কম্পাউন্ডের 90% বা 80% কম্পাউন্ডই খুবই ফাউল স্মেল দেয়। সো তখন আর নাম চেঞ্জ করতে পারেনি, অলরেডি স্ট্যাবলিশড হয়ে গেছে। বাট অ্যারোমেটিক মানেই যে ভালো স্মেল হবে তা কিন্তু না। ওকে, এই হচ্ছে ঘটনাটা। আচ্ছা, তো গেল, এটা গেল আমাদের বেসিক কথাবার্তা। এখন চলো আস্তে আস্তে আমরা পড়া শুরু করি, হ্যাঁ। হয়তো হইতেই পারে এই যে কার্বিল অ্যামিন, একটা নাম শুনবা ইনশাল্লাহ জেমিমা, হ্যাঁ। যেমন কার্বিল অ্যামিন মানে আইসোসায়ানাইড, এইসব টাইপের কম্পাউন্ড অনেক দুর্গন্ধযুক্ত হয়, পচা ডিমের মতো হয়, বুঝছো? এই আসো, সো আমরা সামনের দিকে যাই ভাইয়া। সো ফাংশনাল গ্রুপ জিনিসটাকে তোমাদেরকে একটা জিনিস পড়াই ভাইয়া। তোমরা কি অ্যালকাইল এরকম কিছু নাম শুনছো ভাইয়া? এই যে ধরো অ্যালকেন, যেটা, হ্যাঁ, অ্যালকেন, অ্যালকেন মানে কি? CnH2n+2, নাকি? এটা থেকে যদি একটা হাইড্রোজেন মাইনাস করি তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যালকাইল। অ্যালকাইলটা বেসিক্যালি কি? CnH2n+1, এটাকে হচ্ছে আর দিয়ে ডিনোট করা হয়, এই যে আর, তাই না? আচ্ছা, আর দিয়ে ডিনোট করা হয়, এইটুক আমরা আশা করি জানি। এখন দেখো আর এর সাথে যদি এইচ থাকে, আর এর সাথে যদি OH থাকে, আর এর সাথে যদি CHO থাকে, আর এর সাথে যদি COOH থাকে, এই চারটার নাম কি একটু বলো তো ভাইয়াকে কষ্ট করে, দেখি তো তোমরা জানো কিনা। যাও, 2 মিনিট টাইম দিলাম, তোমরা সবাই টিচার বক্সে লেখো এই চারটার নাম কি, কি টাইপের কম্পাউন্ড এই চারটা, এটা ভাইয়াকে একটু টিচার বক্সে 2 মিনিটে লেখো।
ওকে, হ্যাঁ, ভেরি গুড। চলো প্রত্যেকটার একটা নাম দিই। এটাকে আমরা সাধারণত বলি অ্যালকেন, এটাকে আমরা বলি অ্যালকোহল, এটাকে আমরা বলি অ্যালডিহাইড, আর এটাকে আমরা বলি কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, এখন তুমি কি খেয়াল করছো ভাইয়া, এইখানে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে এইখানে আর গুলা কিন্তু সেম। ওর সাথে দেখো একটা অ্যাটম বলো, পেয়ার অফ অ্যাটম বলো, 3 অ্যাটমস, 4 অ্যাটমস, মানে ওরা একটা গ্রুপ হিসেবে কাজ করতেছে, ওয়ান অর মোর দেন ওয়ান অ্যাটম ইফ দে অ্যাক্ট লাইক এজ এ গ্রুপ। তারা যদি পুরা কম্পাউন্ডের, দেখো ফুল কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু তারা কন্ট্রোল করতেছে। ও থাকাতে এটা হয়ে গেছে অ্যালকেন, ও থাকাতে এটা হয়ে গেছে অ্যালকোহল, ও থাকাতে হয়ে গেছে এটা অ্যালডিহাইড, ও থাকাতে এটা হয়ে গেছে কার্বক্সিলিক অ্যাসিড। মানে ওয়ান অর মোর দেন ওয়ান অ্যাটম তারা যদি পেয়ার আপ করে একটা গ্রুপের মতো কাজ করে, যারা পুরা কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স কে কন্ট্রোল করে, তাকে বলা হয় হচ্ছে ফাংশনাল গ্রুপ। তাকে বলা হয় কি? ফাংশনাল গ্রুপ। তাহলে এই যে এই গ্রুপটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, এটাকে আমরা বলতেছি হচ্ছে ফাংশনাল গ্রুপ। One or more atom, if they control the characteristics of the whole compound, they are known as functional group. সবাই ক্লিয়ার ভাইয়া ফাংশনাল গ্রুপ জিনিসটা কি? বলো দেখি ভাইয়া কি একটু কষ্ট করে। ওকে, ফাংশনাল গ্রুপ ক্লিয়ার? ওকে, হাকেল রুল আস্তে আস্তে যাবো, নরিন সমস্যা নেই ভাইয়া, আস্তে আস্তে সব পড়বো, অ্যারোমেটিসিটি কি, হাকেল রুলকে আস্তে আস্তে পড়বো। আচ্ছা, তাহলে ফাংশনাল গ্রুপের আইডিয়াটা ক্লিয়ার। এখন এই যে ফাংশনাল গ্রুপ থেকে তোমার একটা ব্যাপার আসে, সেটা হচ্ছে হোমোলোগাস সিরিজ। হোয়াট ইজ হোমোলোগাস সিরিজ ভাইয়া? হোয়াট ইজ হোমোলোগাস সিরিজ? হোমোলোগাস সিরিজ হচ্ছে বেসিক্যালি একটা ফাংশনাল গ্রুপ থাকবে, তার হোমোলোগাস সিরিজে কি কি থাকবে সেটা বলি। একটা হোমোলোগাস সিরিজে ফাংশনাল গ্রুপটা ফিক্সড, ফাংশনাল গ্রুপ থাকবে ফিক্সড, মানে অ্যালকোহলে থাকবে ওএইচ, এটা সেটা এরকম। তারপর হচ্ছে জেনারেল ফর্মুলা দিয়ে এদেরকে প্রকাশ করা যাবে, হ্যাঁ, জেনারেল ফর্মুলা থাকবে। তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সিমিলার হবে তাদের মধ্যে। আর কনজিকিউটিভ টু কম্পাউন্ডস, এটার মধ্যে ডিফারেন্স থাকবে হচ্ছে, কনজারভেটিভ দুইটা কম্পাউন্ডের মধ্যে একটা ডিফারেন্স থাকবে হচ্ছে মিথিলিন র্যাডিক্যালের। মিথিলিন র্যাডিক্যাল কি? CH2। এই মিথাইলিন র্যাডিক্যালের একটা ডিফারেন্স থাকবে। সো হোমোলোগাস সিরিজ হচ্ছে যেই সিরিজের মধ্যে একটা কমন ফাংশনাল গ্রুপ থাকবে, যেমন অ্যালকোহল হলে OH, অ্যালডিহাইড হলে CHO। এদের জেনারেল একটা ফর্মুলা থাকবে, ক্যারেক্টারিস্টিক্স গুলো সিমিলার হবে, আর এদের কনজিকিউটিভ দুইটা কম্পাউন্ডের মধ্যে একটা মিথিলিন গ্রুপের ডিফারেন্স থাকবে। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন অ্যালকেনের জেনারেল ফর্মুলা কি ভাইয়া? CnH2n+2। এখানে n এর ভ্যালু হচ্ছে তুমি 1 থেকে শুরু করে ফেলতে পারবো। হুম, n এর ভ্যালু হচ্ছে তুমি 1, 2, ডট 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 শুরু করে ফেলতে পারো 1 দিয়ে। অ্যালকিনের ক্ষেত্রে CnH2n, এটা কিন্তু তুমি আবার 1 থেকে শুরু করতে পারবে না, এটা 2 থেকে শুরু করতে হবে, 2 and something, 1 দিয়ে শুরু হবে না। অ্যালকাইনও সেম, CnH2n-2, এটা হচ্ছে n এর ভ্যালু 2 থেকে শুরু করতে হবে। আচ্ছা, অ্যালকোহলের ক্ষেত্রে CnH2n+1 OH, এখানে n এর ভ্যালু 1 থেকেই তুমি শুরু করতে পারবা। আচ্ছা, অ্যালডিহাইডের ক্ষেত্রে CnH2n+1 CHO, দেখো এখানে অলরেডি একটা কার্বন আছে না, তার মানে তুমি n এর ভ্যালু 0 থেকে শুরু করে দিতে পারবা। আর কিটোনের ক্ষেত্রে দেখো CnH2n+1 CO CnH2n+1 এরকম। তাহলে এখানে n এর ভ্যালু যদি 0 বসাও তাহলে কিন্তু এটা হবে না, n এর ভ্যালু 1 থেকে শুরু করতে হবে তোমার। এটা n এর ভ্যালু 1 থেকে শুরু হবে, 3টা কার্বন দিয়ে শুরু হবে মূলত। আর কার্বক্সিলিক অ্যাসিড দেখো CnH2n+1 COOH, এখানে যেহেতু কার্বন আগে থেকেই আছে, এটাও n এর ভ্যালু 0 থেকে তুমি শুরু করতে পারবে, HCOOH দিয়ে। ডান হয়ে গেল। সো এটা হচ্ছে কিছু এক্সাম্পল। এখন দেখো কনজিকিউটিভ দুইটা কম্পাউন্ড যদি আমরা নিই, ধরো তুমি নিলাম মিথেন, মিথেনের পরেটা হচ্ছে ইথেন, দুইটাকে মাইনাস করো, দেখবে একটা CH2 মিথিলিন গ্রুপ আসবে, যেটার ওয়েট কত? 14, কার্বন 12, হাইড্রোজেন 2, 14। আচ্ছা, একটা মিথানল নাও আর ইথানল নাও, ডিফারেন্স কত? একটা CH2, কত? 14 ওয়েটের ডিফারেন্স। একটা মিথানোইক অ্যাসিড নাও, একটা ইথানোইক অ্যাসিড নাও,
ডিফারেন্স কি আসে ভাই? দেখো একটা CH2 14 ওয়েটের ডিফারেন্স থাকে। তার মানে তুমি একটা হোমোলোগাস সিরিজের যে কোনো দুইটা কনজিকিউটিভ দুইটা কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্স পাবে একটা মিথিলিন গ্রুপের বা 14 ওয়েটের। ক্যারেক্টারিস্টিক্স বলতে বোঝানো হয়েছে মেথড অফ প্রিপারেশন হইতে পারে, তারপর মেথড অফ রিয়াকশন, ধরো অক্সিজেনের সাথে কেমন রিয়াকশন করলো, নাইট্রোজেনের সাথে কেমন রিয়াকশন করলো, অন্য যে কারোর সাথে কেমন রিয়াকশন করলো, ওটা সিমিলার হয়, বা মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টটা কেমন, ওটা সিমিলার হয়। কথা বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? সিয়াম বাকি সবাই এখন বুঝছো যে হোমোলোগাস সিরিজটা কি, কিভাবে কোনটা ডিটারমাইন করা হয়? সবাই ক্লিয়ার? ওকে, সবাই তাহলে এই জিনিসটা ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, সো ফার আশা করি কঠিন লাগার কথা না, তাই না? ওকে, তো চলো ভাইয়া আসি। এখন হচ্ছে ওই যে বিভিন্ন কম্পাউন্ড, এগুলো একটু মনে রাখলে ভালো, 1 থেকে 10 পর্যন্ত শিখলেই হবে ভাইয়া, বুঝছো? 1 থেকে 10, মানে 1 নাম্বারটাকে বলা হয় মিথ, ইথ, এই যে মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। মানে একটা কার্বন থাকলে মিথ, দুইটা হলে ইথ, আর এটা যেহেতু অ্যালকেন, তার মানে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন। ওগুলো হলো 11 থেকে, মানে আনডেকেন, ডোডেকেন, ট্রাইডেকেন, এগুলো আর দরকার নাই, 1 to 10 পর্যন্ত বললেই হবে। ওকে, 1 to 10 পর্যন্ত বললেই হবে। টোটাল কোনটা রিফাত? মানে 1 to 10 পর্যন্ত বললেই হবে, এত দরকার নেই, বুঝছো? মানে 1 নাম্বার কার্বনকে বলা হয় মিথ, এরকম করে 10 নাম্বার কার্বনকে বলা হয় হচ্ছে ডেক। অ্যালকেন হলে এন, অ্যালকিন হলে ইন, তাই না? এরকম আর কি, ডেকিন, এরকম আর কি। সো এরকম কয়েকটা জিনিস বললাম আর কি। যেমন অ্যাসিড হলে ডেকানোয়িক অ্যাসিড, 10 কার্বন হলে, হ্যাঁ বুঝছো না, এরকম ভাবে যাবে। সো এই জিনিসগুলো আশা করি তোমরা সবাই কম বেশি হালকা পাতলা জানো। এখন যদি সামনে দিকে আসি, প্রপার্টিস অফ হোমোলোগাস সিরিজ, এটা ভাই অলরেডি বলে ফেলছি না, চলো একটু রিভিশন দিই। দে ক্যান বি রিপ্রেজেন্টেড ইউজিং এ জেনারেল ফর্মুলা, অলরেডি জেনারেল ফর্মুলা গুলা কেমন সেগুলো দেখাই ফেলছি। এই যে নর্মালি, এই যে এটা হলো অ্যালকোহলের জেনারেল ফর্মুলা। এই দেয়ার ইজ ডিফারেন্স অফ ওয়ান মিথিলিন গ্রুপ, এই যে ওয়ান মিথিলিন গ্রুপ বিটুইন টু হোমোলোগাস, therefore difference of molecular mass is 14, carbon 12, hydrogen 2, 14 difference, অলরেডি এটাও দেখাই ফেলছি। each homologous series has a specific functional group, প্রত্যেকটার ফাংশনাল গ্রুপ কমন, যেমন OH অ্যালকোহলের জন্য OH, অ্যালডিহাইডের জন্য CHO। there are some common প্রিপারেশন মেথডস ফর এভরি হোমোলোগাস সিরিজ, যেমন মিথানল প্রিপারেশনের জন্য সমস্ত ফর্মুলা সিমিলার হবে, অ্যালকোহল আইডেন্টিফিকেশনের জন্য সমস্ত মানে প্রপার্টি সিমিলার হবে, এরকম। দেয়ার ইজ সিমিলারিটি অফ কেমিক্যাল প্রপার্টিস ইন বিটুইন homologous, but their melting point, boiling point, density etc changes gradually along with increasing molar mass. molar mass যত বেশি হবে বন্ড, মানে বন্ড তত বেশি হবে, মেল্টিং বয়লিং পয়েন্ট একটু একটু করে বাড়বে, বাট ওই তো সিমিলার ট্রেন্ডেই বাড়বে, হ্যাঁ হুটহাট করে বাড়বে না, অ্যাব্রাপ্টলি বাড়বে না। এই সো এগুলো পড়ায় ফেলছে। তাহলে বলো হোমোলগাস সিরিজের যে প্রপার্টিস গুলো আছে এগুলো আমরা সবাই ক্লিয়ার? এগুলো কিন্তু লিখতে দেয়, এগুলো আমরা সবাই ক্লিয়ার ভাই ইনশাল্লাহ? বলো টিচার ইনবক্সে যেগুলো আমরা সবাই ক্লিয়ার কিনা, ছোট্ট করে একটা সিল লিখে দিও, হ্যাঁ। ওকে, ভেরি গুড, চমৎকার। চলো আগে, এরপর দেখো আইডেন্টিফিকেশন অফ সিরিজ অফ অর্গানিক কম্পাউন্ড বেসড অন ফাংশনাল গ্রুপ, মানে এগুলো জাস্ট দেখানোর জন্য, হ্যাঁ কোনটা দেখতে কেমন। যেমন দেখো অ্যালকিন হচ্ছে যে এরকম ডাবল বন্ড, হ্যাঁ এরকম করে হয়। অ্যালকাইন হচ্ছে ট্রিপল বন্ড, অ্যালকোহল হচ্ছে OH থাকে। তারপর অ্যালকাইল হ্যালাইড হচ্ছে অ্যালকাইলের সাথে একটা হ্যালোজেন থাকে। অ্যামিন হচ্ছে যে NH2 বা নাইট্রোজেনের গ্রুপ থাকবে। অ্যালডিহাইডে COH মানে CHO থাকবে। তারপর কিটোনে হচ্ছে CO থাকবে, কার্বক্সিলিক অ্যাসিডে COOH থাকবে, এস্টার হলো RCOR, COOR এরকম জিনিসগুলো থাকবে। তারপর হচ্ছে অ্যামাইডে হচ্ছে CONH2 এরকম টাইপের জিনিস থাকবে। সায়ানাইড বা নাইট্রাইলে হচ্ছে CN থাকবে। এই হচ্ছে মোটামুটি ঘটনাগুলো। এগুলো আমরা ফ্রম টাইম টু টাইম আস্তে আস্তে পড়তে পড়তে শিখে যাব, এগুলো নিয়ে টেনশন নেওয়ার বিন্দু মাত্র কোনো কারণ ভাইয়া দেখি না। আচ্ছা, এবার হচ্ছে ডিগ্রি। ডিগ্রি দুই ধরনের আছে, শুধু কার্বনের ডিগ্রি আর কম্পাউন্ডের ডিগ্রি। আচ্ছা, ফার্স্টে আমরা কার্বনস ডিগ্রি পড়ব। ডিগ্রি অফ কার্বন ইন অ্যালকেন। অ্যালকেনের মধ্যে কার্বনের ডিগ্রি ব্যাপারটা কি একটু দেখাই তোমাদেরকে।
ওকে, তো এখানে ঘটনাটা হচ্ছে ভাইয়া, আমরা এখন পড়তেছি ডিগ্রি অফ কার্বন ইন অ্যালকেন। অ্যালকেনের মধ্যে কার্বনের ডিগ্রি একটু আলাদা। কার্বন কয়টা কার্বনের সাথে অ্যাড আছে সেটাই তার ডিগ্রি। দেখো এখানে কার্বন কি আর অন্য কোনো কার্বনের সাথে অ্যাড আছে? না, এটা হলো নো ডিগ্রি। এখানে কোনো ডিগ্রি নাই, কার্বন অন্য কোনো কার্বনের সাথে অ্যাড নেই। এই কার্বনকে খেয়াল করো, এটা একটা কার্বনের সাথে অ্যাড, এটাও কিন্তু একটা কার্বনের সাথে অ্যাড, এটা আর এটা দুইটাই হচ্ছে 1 ডিগ্রি, 1 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এই কার্বনটা দেখো একটা দুইটা কার্বনের সাথে অ্যাড, এটা হচ্ছে 2 ডিগ্রি, আর এটাও একটা কার্বনের সাথে, এটাও একটা কার্বনের সাথে, এটা আর এটা এই দুইজনই হচ্ছে 1 ডিগ্রি, ঠিক আছে। এই দুইটা হচ্ছে 1 ডিগ্রি। আচ্ছা, এরপর খেয়াল করো, এই কার্বনটা তিনটা কার্বনের সাথে অ্যাড, এটা হচ্ছে 3 ডিগ্রি, ও বলো এ বলো আর এ বলো তিনজনই একটা কার্বনের সাথে অ্যাড, এরা হচ্ছে প্রত্যেকে 1 ডিগ্রি। এন্ড ফাইনালি এই কার্বনটা হচ্ছে ভাইয়া 4 ডিগ্রি, কারণ চারটা কার্বনের সাথে অ্যাড, এটা 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 এইটা, এরা সবাই হচ্ছে 1 ডিগ্রি, কারণ একটা করে কার্বনের সাথে অ্যাড। তাহলে অ্যালকেনের মধ্যে কার্বনের ডিগ্রি এইটা একটু সবাই লিখে ফেলো, এবং বুঝছো কিনা টিচার ইনবক্সে জানায় দাও। সবাই তো খাতায় লিখে ফেলো, এটা দরকার লেখাটা, হ্যাঁ না। ওকে, তোমরা সবাই বুঝছো না ভাইয়া? একদম ক্লিয়ার আশা করি, তাই না? জিনিসটা হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে প্রতিটা কার্বন আর কয়টা কার্বনের সাথে অ্যাড আছে সেটাই হচ্ছে তার ডিগ্রি। ওকে, আচ্ছা, এখন অন্যান্য কম্পাউন্ড, ডিগ্রি ফর আদার কম্পাউন্ড, এগুলাতে একটু দেখি চলো। ডিগ্রি ফর আদার ফাংশনাল গ্রুপস আর কি, বা আদার কম্পাউন্ডস। ধরো অ্যালকোহল দিয়ে আমরা একটু বোঝাই, হ্যাঁ। ধরো কার্বন, অ্যালকোহল মানে তো OH থাকবেই। আচ্ছা, বিষয়টা হইলো অন্যান্য কম্পাউন্ডের ক্ষেত্রে ঘটনাটা কি হয় জানো? একটা হ্যান্ডে তো ফাংশনাল গ্রুপটা থাকবেই, তাই না? একটা হ্যান্ডে ফাংশনাল গ্রুপটা থাকবেই, ওইটা ছাড়া বাকিগুলা তুমি দেখো। বাকিগুলা যদি তিনটাই হাইড্রোজেন থাকে, তার মানে এটা হচ্ছে নো ডিগ্রি। তিনটাই হাইড্রোজেন থাকলে এটাকে বলতেছি নো ডিগ্রি। একটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়েছে একটা অ্যালকাইল দিয়ে, না, এজন্য এটাকে বলতেছি আমরা 1 ডিগ্রি। দুইটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়েছে না ভাইয়া, এজন্য এটাকে বলি 2 ডিগ্রি। তিনটেই হাইড্রোজেন সাবস্টিটিউট হয়েছে না ভাইয়া, এটাকে আমরা বলি 3 ডিগ্রি। 1 ডিগ্রিকে প্রাইমারি বলে, 2 ডিগ্রিকে সেকেন্ডারি বলে, 3 ডিগ্রিকে টার্সিয়ারি বলে। তাহলে বলো ডিগ্রি সম্পর্কে সবার একটা আইডিয়া হয়ে গেছে না ইনশাল্লাহ? যে
ফাংশনাল গ্রুপ ছাড়া বাকি তিনটা হাতে যদি কোনো ডিগ্রি মানে কিছুই না থাকে, হাইড্রোজেন থাকে, সেটা নো ডিগ্রি। একটা করে হাইড্রোজেন সাবস্টিটিউট হবে, একটা করে ডিগ্রি বাড়বে। একটা সাবস্টিটিউট হলে 1 ডিগ্রি, দুইটা সাবস্টিটিউট হলে 2 ডিগ্রি, তিনটা সাবস্টিটিউট হলে 3 ডিগ্রি। ডান। ওকে, সো এই জিনিসটাকে ধরো অনেক সময় এভাবে লিখতে পারে, ধরো এই 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 OH, মনে রাখবা এটা মানে কিন্তু 3 ডিগ্রি। আবার এরকম লিখতে পারে OH H, আর এই দুইটা হ্যান্ড খালি, দুইটাতে সাবস্টিটিউট হয়ে গেছে, তার মানে তাহলে এটা 2 ডিগ্রি। মানে এরকম ভাবে লিখে রাখতে পারে। সবাই একটু টিচার বক্সে জানাতো ভাইকে সবাই এটা ক্লিয়ার কিনা, যে অ্যালকেনের ডিগ্রিটা একটু অন্যরকম হয় আর অন্যান্য কম্পাউন্ডের ক্ষেত্রে ডিগ্রিগুলো একটু অন্যরকম হয়। ওকে, ক্লিয়ার ভাইয়া? আমরা একদম বেসিক জিনিসপত্রগুলো পড়তেছি, হ্যাঁ, সো টেনশনের কোনো ধরনের কোনো কারণ নেই। আচ্ছা, ক্লিয়ার। সো তোমাদের জন্য আজকে প্রথম কুইজ, হ্যাঁ ভাই হচ্ছে কুইজটা লঞ্চ করে দিই। আশা করি এটা তোমরা সবাই পারার কথা। ভাই ঠান্ডা মাথায় প্রশ্নটা দেখো, হোয়াট কাইন্ড অফ গ্রুপ ইজ এটা। ঠান্ডা মাথায় একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করো, খুবই ঠান্ডা মাথায়। ওকে, সো আমি হচ্ছে এখন পোলটা অফ করব, জাস্ট এ মিনিট। ওকে, পোলটা ক্লোজ করতেছি। আচ্ছা হ্যাঁ, একটা কনফিউশন হয়েছে একজনের, আমি বুঝতে পারছি কনফিউশনটা কিসে। এটা খুব ভালো মতো বুঝছি কেন, কারণ আছে বলি। এটা তো অনেক সময় অ্যালডিহাইড মনে করতে পারো, অ্যালডিহাইডটা আসলে কিভাবে থাকে ভাইয়া জানো? COH এইভাবে থাকে। আর যদি থাকে COH, এটা মানে কিন্তু অ্যালকোহল, এটা মানে হচ্ছে অ্যালকোহল, আর এটা মানে কিন্তু অ্যালডিহাইড, এটা মানে হচ্ছে অ্যালডিহাইড। বুঝতে পারছো? সো এটা তো OH আছে না সি এর সাথে, তার মানে এটা একটা অ্যালকোহল, আর তিনটাই সাবস্টিটিউট হয়ে গেছে, দেখছো? তার মানে এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, তার মানে অ্যান্সার হবে A। আচ্ছা, লিডার বোর্ডে একটু দেখে ফেলি ভাইয়া। জেমিমা, সেনজ্যোতি, রিফাত, রাহানুম, নাফিসা আঞ্জুম, আনিকা, জয়ী, জারা, রায়ান জুনিয়র, সিয়াম। ওকে, ভেরি গুড ভাইয়া, সবাই আশা করি ক্লিয়ার। ওকে, সো এই জিনিসটা আমরা বুঝে গেছি আশা করি, অ্যালডিহাইড আর অ্যালকোহলের ডিফারেন্সটাও বুঝে গেছি আশা করি। এরপর চলো আমরা একটু হাইব্রিডাইজেশন গুলো দেখে আসি হালকা পাতলা করে। ফার্স্টে অ্যালকেনের হাইব্রিডাইজেশন দেখবো। আমরা সিমেট্রিক কিছু কম্পাউন্ড নিয়ে হাইব্রিডাইজেশন গুলো দেখার চেষ্টা করবো। যেমন তোমার কাছে আমি রাখলাম হচ্ছে ধরো CH3 ইথেন নিয়ে কাজ করা শুরু করলাম। ধরো দুইটা কার্বনের অ্যালকেনকে বলা হয় ইথেন। একটু মানে এই জিনিসটা দেখো, এটা হলো কার্বন 1, এটা ধরো কার্বন 2। মনে রাখবা যতগুলা কার্বন থাকবে অর্গানিক কম্পাউন্ডে, কার্বনটাই তো সেন্ট্রাল অ্যাটম, তো ততগুলো হাইব্রিডাইজেশন হবে। তো দেখো এটা কার্বন 1, আমি তাহলে লিখি কার্বনের এই যদি ইলেকট্রন কনফিগারেশনটা লিখি 1s2 2s2 2p2, তাই না? এখন এই কার্বনে অনেকজন অ্যাটাক করতে আসতেছে না হাইব্রিডাইজেশন করতে, তাহলে ও হচ্ছে অনেকগুলো এনার্জি পাবে। এনার্জির কারণে ও হয়ে যাবে C স্টার বা এক্সাইটেড স্টেটে চলে যাবে। এবং আমরা কি জানি, ভ্যালেন্স শেলের ইলেকট্রন এস এরটা পিতে চলে যায়, তাই না ভাইয়া? এক্সাইটেড স্টেটে 1টা 1 এর মতোই থাকবে, 2s এর একটা ইলেকট্রন থাকবে আর আরেকটা চলে যাবে পিতে। আচ্ছা, তাহলে দেখো এখন 2s 2p। আচ্ছা, এটাকে যদি একটু ভেঙে লিখি, দেখো তুমি প্রতিটা কার্বনের ক্ষেত্রে একটু চিন্তা করো ভাইয়া, হ্যাঁ, যে একটা কার্বনে কয়জন অ্যাটাক করছে, তুমি এটা একটু চিন্তা করো। তার আগে একটু লিখি, এসে একটা ইলেকট্রন আছে আর পিতে আছে 3টা, 1 2 3। আচ্ছা, এইবার দেখো ভাইয়া, এই একটা কার্বনে কয়জন অ্যাটাক করছে ভাইয়া? এই 1 2 3 4, 4জন অ্যাটাক করছে না ভাইয়া? তাহলে 4টা ইলেকট্রন আসবে। তাহলে দেখো 1 2 3 4, তাহলে হাইব্রিডাইজেশন কি? একটা S 3টা P, হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। sp3 শেপ কেমন ছিল মনে আছে? টেট্রা হেড্রাল, অ্যাঙ্গেল কত ছিল? 109.5 ডিগ্রি। ওই যে একই কথা। তো চলো একটু আঁকি। ফার্স্টে আমরা কার্বন 1টাকে একটু আঁকি, হ্যাঁ, কার্বন 1 টেট্রাহেড্রালের শেপটা একটু আঁকি।
শেষ। এটা কার্বন 1, এই পাশেও তো কার্বন 2 সেম টু সেম, তাই না? এই যে দেখো কার্বন 2 সেম টু সেম আচ্ছা, এটা হলো তোমার কার্বন 1, এটা হলো কার্বন 2। দেখো এই পাশে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, এই পাশেও হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। তাহলে দেখো যদি আমরা একটু আঁকি, খেয়াল করো, এটা হচ্ছে হাইড্রোজেন, 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 এটা কার্বন 2, এটা কার্বন 1। তাহলে এই যে এই ডিরেক্ট ওভারল্যাপের মধ্যে যে বন্ড হয় সেটাকে বলি সিগমা বন্ড, এটাকে বলি সিগমা বন্ড, সিগমা বন্ড, সিগমা, সিগমা, সিগমা অ্যান্ড সিগমা। এখানে কোনো পাই বন্ড নাই। তাহলে চলো একটু শেপটা আঁকি। কার্বন 1 সিগমা বন্ড করছে কার্বন 2 এর সাথে, এই পাশে করছে একটা হাইড্রোজেনের সাথে, এই পাশে হাইড্রোজেনের সাথে, এই পাশে হাইড্রোজেনের সাথে, সেম এই পাশেও হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। হাইব্রিডাইজেশন গুলো হচ্ছে এইভাবে বের করতে হয়। এখন দেখো এটার হাইব্রিডাইজেশন কি, sp3, প্রত্যেকটার নামই কি হবে, sp3, 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 এটারও প্রত্যেকটার নাম হবে sp3, সেম হাইব্রিডাইজেশন, sp3, sp3। এখন আমি কেমনে বুঝলাম সেম হাইব্রিডাইজেশন? ওর যা হয়েছে ওর তো তাই হয়েছে, সেম। আর ওদের সবার কোন অরবিটাল, হাইড্রোজেনের এস অরবিটাল। শেষ। এই হলো আমাদের হাইব্রিডাইজেশন। তার মানে আমরা কি শিখলাম ভাইয়া, অ্যালকেনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। সিঙ্গেল বন্ড দেখলেই তুমি বুঝবে এটা sp3 হাইব্রিডাইজেশনে আছে। পুরোটা ভাই একবার বুঝাবো, ঠিক আছে? পুরোটা ভাই একবার বুঝাবো, কোনো সমস্যা নাই, নো ওয়ারিস। তোমরা সবাই পুরাটা একটু খাতায় তোলো, এটা খুব ইম্পর্টেন্ট। পুরাটা একটু খাতায় তোলো, খাতায় তুলে টিচার ইনবক্সে এটা ডান লেখো, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, না লিখে ফেলো সবাই, সবাই কিন্তু করো এটা অবশ্যই। ওকে, চলো এখন প্রত্যেকটা এক্সপ্লেন করি। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে শুনো, খুবই ইম্পর্টেন্ট কয়েকটা কথাবার্তা বলবো। ফার্স্ট অফ অল আমরা একটা অ্যালকেন নিলাম। হ্যাঁ, অ্যালকেন নিছি। অ্যালকেন নেওয়ার পর এখানে ঘটনাটা কি হয়েছে, আমরা নিছি ইথেন।
এখন এতে কি হয়েছে দেখো, এই পাশটা যেমন এই পাশটাও তেমনই সিমেট্রিক। তার মানে এই কার্বনে বলছি তো যে কয়টা কার্বন থাকবে সবগুলাই সেন্ট্রাল অ্যাটম, সবগুলোর আলাদা আলাদা হাইব্রিডাইজেশন হবে। তো এটার যা হাইব্রিডাইজেশন হবে এটার তাই হবে, কারণ সিমিলার তো। আচ্ছা ভালো কথা, আমরা যে কোনো একটা কার্বন নিলাম, কার্বন 1 ধরে নিলাম, এটার ইলেকট্রন কনফিগারেশন লিখলাম। কার্বনে যেহেতু 4 জন এসে অ্যাটাক করতেছে, তারা তো অনেকগুলো এনার্জি নিয়ে আসবে। এনার্জি নিয়ে আসার কারণে কার্বনটা কি হবে, স্টার, মানে কি এক্সাইটেড স্টেটে চলে যাবে, মানে কি ভ্যালেন্স শেলের এস এর ইলেকট্রন পিতে চলে আসবে। এরপর এস এ ছিল একটা ইলেকট্রন, পিতে ছিল 3টে ইলেকট্রন। এখন কয়জন অ্যাটাক করতে আসছে, 1 2 3 4, 4জন অ্যাটাক করতে আসছে। তাহলে দেখো 1 2 3 4 4জন আসছে। এখন কথা হচ্ছে কোথায় হাইড্রোজেনেরটা গেছে আর কোথায় কার্বনেরটা গেছে। জি না ভাইয়া, হাইব্রিডাইজেশন হলে এরা সবাই মিলে 4টা নিউ অরবিটাল ফর্ম করছে, যেগুলোর এনার্জি সেম। সবগুলোর নামই হচ্ছে sp3। সো সবগুলাতে যার ইলেকট্রনই যাক না কেন সমানভাবেই গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার একটা এস আর 3টা পি যেহেতু কাজে লাগছে, তাহলে এটাকে আমরা বলতেছি sp3 হাইব্রিডাইজেশন, যেটা শেপ হয় টেট্রাহেড্রাল, আর 109.5 ডিগ্রি হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। এই যে এখন দেখো, আমি ফার্স্টে কার্বন 1টা আঁকলাম। sp3 মানে হাইব্রিড অরবিটাল কয়টা, একটা এস 3টা পি, 1 2 3 4। ঠিক তেমনি কার্বন 2টাও তো সেমই হবে, 1 2 3 4। তাহলে দেখো কার্বন আর কার্বনের মধ্যে ডিরেক্ট ওভারল্যাপ হয়েছে না, তাহলে এটা সিগমা বন্ড। বাকি হাইড্রোজেন গুলোর সাথেও তো ডিরেক্ট ওভারল্যাপ হয়েছে, এগুলোও সিগমা বন্ড। এখানে কিন্তু কোনো পাই বন্ড নাই। পাই বন্ড কোথায় আসবে আস্তে আস্তে দেখাবো। অ্যালকেনে কি কোনো পাই বন্ড থাকে? অ্যালকেনে তো সব সিগমা বন্ড। তাহলে ডান। এবার বলো সবাইকে এখন ক্লিয়ার হয়েছে? এরপর অ্যালকিন আর অ্যালকাইন পড়াইলে আরো ক্লিয়ার হয়ে যাবে, হাইব্রিডাইজেশনও শিখে ফেলবা সাথে সাথে, যারা একটু কম পারো, কোনো সমস্যা নেই। ডান ডান। চলো এখন হচ্ছে আমরা অ্যালকিনের দিকে চলে যাই। অ্যালকিনের দিকে চলে যাই। এখন আমরা পড়বো হচ্ছে ভাই ইথিন। ধরো তোমার কাছে আছে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। আমি সিমেট্রিক গুলা দিয়ে করাচ্ছি যেন পরে আমার ইজি হয়। হ্যাঁ আচ্ছা, তাহলে এটাকে একটু ভেঙে লিখি এরকম ভাবে। এটা ধরো কার্বন 1, এটা ধরো কার্বন 2 ধরো। এখন ওই যে আবার সেম কার্বন নাও, 6 1s2 2s2 2p2 আমরা নিলাম। এটা হচ্ছে ভ্যালেন্স শেল। এই কার্বনে অ্যাটাক করতে আসছে কয়জন, 1 2 3, 3জন। তারা অনেক এনার্জি নিয়ে আসবে, তখন সি স্টারে কনভার্ট হবে। তাহলে 1s2 মতোই থাকলো, 2s এর একটা ইলেকট্রন থাকবে আর একটা পিতে চলে যাবে, ওই যে এনার্জি পেয়ে হলো। তাহলে দেখো 2sটা লেখো একটা, 2pতে লেখো 3টা। বোঝানোর জন্য লিখতেছি এগুলো। হ্যাঁ আচ্ছা, এবার খেয়াল করো কয়জন অ্যাটাক করতে আসতেছে, 1 2 3, যে কোনো একটাকে আগে ফলো করো। তাহলে 1 2 3 হাইব্রিডাইজেশন হয়েছে। দেখো এই যে এই 3জনের মধ্যে একটা কিন্তু আনহাইব্রিডাইজড। তাহলে দেখো একটা এস 2টা পি লাগছে, মানে sp2 হাইব্রিডাইজেশন। ট্রাইগোনাল প্ল্যানার হচ্ছে তার শেপ, বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। এইটা হচ্ছে আনহাইব্রিডাইজড, আনহাইব্রিডাইজড ইলেকট্রন। আনহাইব্রিডাইজড ইলেকট্রন কিন্তু একটা আছে। হ্যাঁ এবার আসল খেলাটা জমবে, আসো। sp2 দেখতে হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার, মানে একটা হচ্ছে এরকম হয়, একটা এরকম, একটা এরকম, এই যে এই শেপের হয় sp2। ঠিক তেমনি আরেকটার কথা যদি তুমি চিন্তা করো, এই যে একটা হবে এই শেপের, এটা হবে এই, একটা হবে এই। আচ্ছা ধরো এটা হচ্ছে কার্বন 1, এটা কার্বন 2। হ্যাঁ আচ্ছা, এবার তো হাইড্রোজেন আছে এখানে, হাইড্রোজেন আছে এখানে, হাইড্রোজেন আছে এখানে, হাইড্রোজেন আছে এখানে। ঝামেলা ওইখানে না, ঝামেলা আরেকটা জায়গায়। ভাইয়া হাইব্রিডাইজেশনের পরে না তাদের শেপগুলো এরকম হাফ হাফ হয়ে যায়। এখানে একটা PZ এখনো হাইব্রিডাইজড হয় নাই, তাহলে PZটাকেও আমি একটু আঁকি। এই যে PZ, এটা হচ্ছে আনহাইব্রিডাইজড। হ্যাঁ আচ্ছা, এই কার্বন 1 কার্বন 2 দুইটারই কিন্তু এরকম অবস্থা। এটারও PZ আনহাইব্রিডাইজড, এটারও কিন্তু PZ আনহাইব্রিডাইজড। এবার দেখো ভাইয়া, প্যারালালি যদি থাকে তারা কি ফর্ম করে ভাইয়া, পাই বন্ড। ডিরেক্ট ওভারল্যাপ হলে কি বন্ড করে, সিগমা 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 সিগমা। তাহলে বলো তো ভাইয়া, পাই বন্ড যারা হাইব্রিড, মানে পাই বন্ড কি হাইব্রিডাইজেশনের পার্ট নাকি পার্ট না, বলো দেখি বুদ্ধি করে। পাই বন্ড কি হাইব্রিডাইজেশনের পার্ট নাকি পার্ট না, কি মনে হয়? পাই বন্ড কি হাইব্রিডাইজেশনের পার্ট নাকি পার্ট না? পাই বন্ড হাইব্রিডাইজেশনের পার্ট না। কারণ কি, এই আনহাইব্রিডাইজড ইলেকট্রনটাই তো আসলে পাই বন্ড ফর্ম করছে। পাই বন্ড হাইব্রিডাইজেশনের পার্ট না। সবাই তাহলে আশা করি একদম অ্যাবসলিউটলি ক্লিয়ার হয়ে গেছে, পাই বন্ড হাইব্রিডাইজেশনের পার্ট না। তাহলে চলো এই জিনিসটা একটু আঁকি। দেখো ফার্স্টে কার্বন 1 সিগমা বন্ড করছে কার্বন 2 এর সাথে,
এখানে একটা হাইড্রোজেনের সাথে সিগমা, হাইড্রোজেনের সাথে সিগমা, হাইড্রোজেনের সাথে সিগমা, হাইড্রোজেনের সাথে সিগমা, আর এই যে এই পেয়ার অফ আনহাইব্রিডাইজড যে অরবিটাল আছে তাদের দিয়ে একটা পাই বন্ড হয়েছে, সেটা আমি এইভাবে লিখলাম। এই যে এটা হচ্ছে পাই বন্ড, মানে সিঙ্গেল বন্ডের উপরে যতগুলা দেখবা সবগুলাই পাই বন্ড। তাহলে এটাও ক্লিয়ার হয়ে গেছে। তাহলে অ্যালকিনে কি হয়? অ্যালকিন হচ্ছে sp2 হাইব্রিডাইজেশনের মধ্যে পড়ে, sp2 হাইব্রিডাইজেশনের মধ্যে পড়ে। ডান, কাজ শেষ। বলো সবাই কি ক্লিয়ার? একদম অ্যাবসলিউটলি ক্লিয়ার, বুঝে গেছি ইনশাল্লাহ। এখন কি একটু সহজ লাগতেছে না? হাইব্রিডাইজেশন প্লাস অর্গানিক। গুড। চলো এবার আমরা পরেরটায় যাই, অ্যালকাইন। অ্যালকাইন বাদ দিব কেন, তাই না? আসলে অ্যালকাইনটাও পড়ি। অ্যালকাইনটা কিভাবে পড়বো? ইথাইন নিয়ে কাজ করবো ধরো আমরা, হ্যাঁ। এটা ছিল ইথিন, এখন আমরা দেখবো হচ্ছে ইথাইন, CH ট্রিপল বন্ড CH, ইথাইন। ওকে, সো দেখি এটা কিভাবে হয়। এটা হচ্ছে ট্রিপল বন্ড CH H, ওই যে সেম ঘটনা, কার্বন 6, ইলেকট্রন কনফিগারেশন কি 1s2 2s2 2p2, ভ্যালেন্স শেল, কার্বনকে অ্যাটাক করতে আসবে অনেকে, এনার্জি দিবে, কার্বন এক্সাইটেড স্টেটে চলে যাবে, 1s এর মতোই থাকবে, 2s এর একটা ইলেকট্রন থাকবে আর আরেকটা পিতে চলে যাবে। সো 2s লিখবো, 2p লিখবো, 1 1 2 3। তাহলে ভাইয়া খেয়াল করো, এই কার্বনে একজন দুইজন অ্যাটাক করতে আসছে, তাহলে 1 2, এই যে হাইব্রিডাইজেশন হচ্ছে এই দুইজনের, এটাকে বলবো sp হাইব্রিডাইজেশন, যেটা শেপ হচ্ছে লিনিয়ার হয়, যেটার বন্ড অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি, আর এই দুজন হচ্ছে আনহাইব্রিডাইজড ইলেকট্রন, আনহাইব্রিডাইজড ইলেকট্রন। এখন আনহাইব্রিডাইজড হচ্ছে দুইজন। চলো কাজ করি। sp হাইব্রিডাইজেশন কেমন? এই যে একটা sp, এই যে আরেকটা sp, শেষ। একটা sp আর একটা sp। ঠিক তেমনি তুমি যদি এই যে এটার সাথে এটার ওভারল্যাপ করায় দাও, বাস শেষ। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, কাজ কিন্তু শেষ। হ্যাঁ, এটা ধরো কার্বন 1 কার্বন 2। এবার একটু খেয়াল করো তো ভাইয়া, পিওয়াই পিজেড কি আনহাইব্রিডাইজ না? তাহলে ধরো এখানে একটা আছে পিওয়াই, এখানেও একটা আছে পিওয়াই, তাহলে এদের মধ্যে একটা পাই বন্ড হওয়ার কথা। আচ্ছা, তারপর এখানেও আছে একটা পিজেড, এখানেও আছে একটা পিজেড, তাহলে এদের মধ্যেও একটা পাই বন্ড হওয়ার কথা। মানে আনহাইব্রিডাইজড ইলেকট্রন জয়টা, পাই বন্ড তয়টা, শেষ হয়ে গেল। সো আলটিমেটলি দেখো, এটা হইছে সিগমা, এটা হইছে সিগমা, এটা হইছে সিগমা। তাহলে যদি আমরা একটু আঁকি, তাহলে কি আঁকতেছি দেখো, কার্বন 1 সিগমা করছে কার্বন 2 এর সাথে, এখানে একটা হাইড্রোজেনের সাথে সিগমা, এখানে একটা হাইড্রোজেনের সাথে সিগমা, বাকি পাই কয়টা হয়েছে দেখো, এই গ্রিন পেয়ার পিওয়াই পিওয়াই একটা পাই, আর পিজেড পিজেড আরেকটা পাই, শেষ। তাহলে বলো একদম অ্যাবসলিউটলি ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ সবাই? তাহলে অ্যালকাইনটা হয় হচ্ছে sp হাইব্রিডাইজেশন, অ্যালকাইনটা হয় কি sp হাইব্রিডাইজেশন। তাহলে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এর হাইব্রিডাইজেশন একদম ক্লিয়ার হয়ে গেছে না ইনশাল্লাহ? ক্লিয়ার, চমৎকার, হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস তাহলে মনে রাখবা, একটা স্পেশাল কেস, সেটা হচ্ছে যদি কখনো তুমি কার্বনের দুই পাশে ডাবল বন্ড দেখো, দুই পাশে ডাবল বন্ড কিছু একটা আছে, ধরো এখানে আছে CH2, এখানেও আছে CH2, এগুলো নিয়ে আছে, এগুলো নিয়ে পরের পেজে কথা বলতেছি। এটা তোমরা সবাই ক্লিয়ার তাই না? ওকে, তো চলো মিক্স একটা জিনিস তোমাদেরকে বুঝাই, মিক্সড একটা জিনিস। সো মিক্সড বলতে কি, ধরো তোমার কাছে একটা কম্পাউন্ড আছে CH3, CH ডাবল বন্ড CH, CH2, C ট্রিপল বন্ড C, CH3, এরকম একটা কম্পাউন্ড আছে। তোমাকে বললো এটার সিগমা কয়টা আছে, পাই কয়টা আছে, আর এটার হাইব্রিডাইজেশন গুলো তোমরা একটু বলো, হাইব্রিডাইজেশন গুলো কি কি আছে, সেটা তুমি এখন কেমনে করবা? আগে এটাকে বিস্তারিত লিখবা, দেখে আগে এটাকে বিস্তারিত লিখবা। কিভাবে বিস্তারিত লিখবা? এটা ধরো উপরে উঠাই দিলাম, এখন সুন্দর করে এটাকে ভেঙে লিখি, দেখো CH3, CH ডাবল বন্ড CH, CH2, C ট্রিপল বন্ড C, CH3।
আচ্ছা চলো সিগমা পাই আগে হিসাব করি। সিঙ্গেল বন্ড মানে সিগমা, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে সিগমা আছে 16টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ডান। মানে 4 5 9 11 আর 3 হচ্ছে 14 16, ডান হয়ে গেল। এবার পাই হচ্ছে সিগমার উপরে এক্সট্রা যে কয়টা আছে, সিগমার উপরে এক্সট্রা যে কয়টা আছে, সিগমার উপরে এক্সট্রা যে কয়টা আছে সেটা যদি হিসাব করতে যাও, তাহলে দেখো এখানে হচ্ছে যে 1 পাই 2 পাই আর এখানে আরেকটা 3 পাই, তাহলে পাই হচ্ছে তিনটা, 1 2 3, তিনটা পাই সিগমার উপর এক্সট্রা যে কয়টা আছে সেটা। এবার হাইব্রিডাইজেশন তুমি কেমনে বের করবে জানো? এটা খুবই সহজ বের করা। এটা বের করার টেকনিক হচ্ছে ইউ জাস্ট হ্যাভ টু সি, সবগুলো সিঙ্গেল বন্ড হইলেই হচ্ছে sp3। এখানে এই যে দেখো একটা ডাবল বন্ড আছে, কিন্তু একটা ডাবল বন্ড থাকলেই হচ্ছে sp2। এই যে একটা ডাবল বন্ড শেয়ার করছে না, তাহলে sp2। এখানে আবার সবগুলো সিঙ্গেল বন্ড মানে sp3। ট্রিপল বন্ড যদি একটা থাকে তার মানে হচ্ছে sp হাইব্রিডাইজেশন, এটাও কিন্তু হবে sp হাইব্রিডাইজেশন, মানে যে কোনো এক পাশে থাকলেই হচ্ছে। আর এখানে সবগুলো সিঙ্গেল বন্ড, এটা কিন্তু sp3। ডান হয়ে গেল আমাদের কাছে, ইজি, খুব সহজ, সিম্পল। তাহলে এখানে হাইব্রিডাইজেশন গুলো কিভাবে আমরা কাউন্ট করব? হাইব্রিডেশন গুলো কাউন্ট ধরো এই পাশ থেকে যদি আমরা করি, লেফট থেকে যদি আমরা করি, তাহলে কি কি থাকতেছে দেখো তো, sp3 কমা sp2 sp2 sp3 sp sp sp3, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, হ্যাঁ ঠিক আছে, ডান হয়ে গেল আমাদের কাছে। বলো সবাই কি ক্লিয়ার হয়েছে ভাইয়া যে কিভাবে সিগমা পাই ডিটারমাইন করতে হয় এবং কিভাবে হাইব্রিডাইজেশন গুলা চিন্তা ভাবনা করতে হয়? বলো সবাই এটা বুঝে গেছি কিনা? সবাই ক্লিয়ার ভাইয়া? ওকে, ইনশাল্লাহ এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আরেকটা কেস তোমাদের বলি ভাইয়া, ধরো একটা কোয়েশ্চেন আসলো এরকম, সি ডাবল বন্ড সি এইচ টু, একটু এভাবে ভেঙেই লিখি, সি এইচ টু সি ডাবল বন্ড, ধরো ডাবল বন্ড সি এইচ টু। এখানে হাইব্রিডাইজেশন কেমনে বের করবো জানো? খুব সহজ একটা সিস্টেম বলি। এটার হাইব্রিডাইজেশন হচ্ছে, দেখো একটা ডাবল বন্ড আছে ওর কাছে, ও হবে sp2। এটার হাইব্রিডেশন কি হবে দেখো, একটা ডাবল বন্ড আছে ওর কাছে, ও হবে sp2। বাট ওর কাছে দেখো ভাইয়া দুইটা ডাবল বন্ড, কোন একটা কার্বনের দুই পাশে যদি ডাবল বন্ড থাকে তখন সেটাকে sp হাইব্রিডেশন বলবা। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি কেমনে বুঝলেন? আসলে সহজে বুঝাই, মাথা ঠান্ডা রেখে দেখো। এই কার্বনের সাথে কয়জন অ্যাড হয়েছে? এক আর দুই, দুইজন মানে sp। এই কার্বনের সাথে কয়জন অ্যাড হয়েছে? 1 2 3, তিনজন মানে sp2। এই কার্বনের সাথে কয়জন অ্যাড হয়েছে? 1 2 3, তিনজন মানে sp2। সবাই ক্লিয়ার? তাহলে এটার ফাইনালি ইয়াটা বলো, সিগমা কয়টা আর পাই কয়টা? এটা বলো, সিগমা হলো 1 2 3 4 5 6, ছয়টা, পাই হচ্ছে 1 2, দুইটা। বলো সবাই কি এটাও ক্লিয়ার, পাশেরটাও ক্লিয়ার ইনশাল্লাহ? এটা কিন্তু একটা স্পেশাল কেস, স্পেশাল কেস কেন হয়েছে এটাও কিন্তু ভাই এক্সপ্লেন করছি। ওকে সবাই ক্লিয়ার, বুঝে গেছে ইনশাল্লাহ? ওকে চমৎকার। তাহলে হাইব্রিডাইজেশন নিয়ে আশা করি কার আর কোনো ধরনের সমস্যা হবে না। ওকে নাও এটার অ্যান্সার গুলো বলো কি হবে, এ বি সি ডি, টিচার ইনবক্সে বলো সবাই। নাও এখন থেকে তোমাদের শুধু কাজ করতে দিব, বলো।
দেখি কি অবস্থা, হোয়াট ইজ আর দ্য টাইপ, আচ্ছা টাইপস অফ হাইব্রিডাইজেশন অফ কার্বন অ্যাটমস ইন এত এত এত। আচ্ছা দেখো এই যে এই কার্বনে দেখো ডাবল বন্ড শেয়ার আছে ওর সাথে, তাহলে এটাও হবে তোমার ধরো sp2, এটাও হবে ধরো তোমার sp2 নাকি? আচ্ছা ভালো কথা, এই কার্বনও দেখো ডাবল বন্ড আছে, এই কার্বনও ডাবল বন্ড আছে, তার মানে এটাও হবে sp2, এটাও হবে তোমার sp2, তার মানে সবগুলো sp2, তার মানে অ্যান্সার সি, অ্যান্সার হবে সি। ওকে, সবগুলাই অ্যান্সার হবে sp2 আর কি, মানে সি। ওকে, কুইজ নাম্বার 2 ভাইয়া লঞ্চ করতেছি, ঠান্ডা মাথায় তোমরা একটু দেখো কি বলছে। হোয়াট টাইপ অফ হাইব্রিডাইজেশন ইজ অবজার্ভড এট দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড কার্বন ফ্রম দ্য লেফট সাইড অফ দ্য, এটা মানে লেফট সাইড থেকে অবজার্ভ করতে বলা হয়েছে। ঠান্ডা মাথায় একটু দেখো ভাইয়া, হ্যাঁ মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় একটু দেখো। ওকে, তার মানে অ্যান্সার হচ্ছে বি। সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছো? একটু লিডার বোর্ডটা দেখি, নাফিসা আনজুম, সানজিদা আর আরিফ। ওকে, ভেরি গুড। সবাই কি ক্লিয়ার ভাইয়া? এটা sp3, তারপর বাকি দুইটা যে sp2 হবে। ওকে, ভেরি গুড। ওকে, চলো ভাই আমরা তাহলে একটু সামনের দিকে আগাই। এরপর হচ্ছে, ইন হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস sp2 হাইব্রিডাইজেশন অকার্স এট দ্য সি অ্যাটম, কার্বন অ্যাটমে sp2 হাইব্রিডাইজেশন হয়েছে, শুধু sp2 হাইব্রিডাইজেশন হয়েছে। বলো তো এটার অ্যান্সার কি হবে ভাইয়া? টিচার ইনবক্সে বলো এটার অ্যান্সারটা কি হবে, শুধুই sp2 হাইব্রিডাইজেশন অকার হয়েছে কোথায়? জয়ী সবার আগে পারছো, ভেরি গুড। নাফিসাও পারছো, আরিফ পারছো, গুড গুড গুড। সঞ্জিতও পারছো, গুড। ডি হবে অ্যান্সার, কারণ এই যে ডাবল বন্ড শেয়ার করছে না, ও হবে হচ্ছে sp2, এটাও হবে sp2, দুইজনই হচ্ছে sp2 হবে। বাকিদের দেখো ট্রিপল বন্ড থাকাতে sp, আর এটা sp3, দুইটাই sp3, এখানে সবগুলো sp3। এরকম হচ্ছে ঘটনা। হ্যাঁ রিফাত পারছো, জেমিমা, জেমিমা দেখো ট্রিপল বন্ড শেয়ার থাকলে দুইজনই হবে হচ্ছে sp, আর এটা হচ্ছে sp3, এখানে এই দুইটাই হচ্ছে sp3, এখানে সবগুলাই হচ্ছে আসলে sp3, জাস্ট এইখানে ডি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। হ্যাঁ আচ্ছা, আশা করি এখন ক্লিয়ার হইছ। আচ্ছা, সিগমা এন্ড পাই বন্ড কাউন্টিং, এটা খুব প্রচলিত একটা প্রশ্ন আছে ভাইয়া। CH3CN, এটার মধ্যে সিগমা আর পাই বন্ড কয়টা আছে? তো এটা একটু বোঝাই তোমাদেরকে। হ্যাঁ দেখো এটাকে এভাবে একবার, CH3 কার্বন ট্রিপল বন্ড করে নাইট্রোজেনের সাথে, তাহলে বলো সিগমা কয়টা আছে, পাই কয়টা আছে? বলো তো ভাইয়াকে টিচার বক্সে কমা কমা দিয়ে, সিগমা কয়টা আছে আর পাই কয়টা আছে? সিগমা কয়টা আছে আর পাই কয়টা আছে? দেখো সিগমা হচ্ছে 1 2 3 4 5, পাঁচটা সিগমা। পাই হচ্ছে বাকি দুইটা, পাই হচ্ছে দুইটা, 5,2 নাকি? 5,2।
অ্যান্সার হবে 5 and 2। হ্যাঁ, আচ্ছা এবার যদি বলি বেনজিনে কয়টা সিগমা পাই আছে, বেনজিন, বেনজিন মানে কি C6H6 বা এইভাবে, তো এটাকে অ্যাকচুয়ালি যদি আমরা আঁকি সেটা হয় এরকম। বলতো বেনজিনে সিগমা কয়টা আছে আর পাই কয়টা আছে, এটা গুনে বলো তো ভাইয়াকে। নাও সবাই টিচার ইনবক্সে বলো বেনজিনে সিগমা কয়টা আছে আর পাই কয়টা আছে। ওকে, সো চলো দেখি ভাইয়া এখানে আমাদের কি অ্যান্সার। সিগমা কয়টা আছে দেখো ভাইয়া, এখানে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, সিগমা আছে 12, পাই আছে হচ্ছে 1 2 3, পাই আছে হচ্ছে 3টা, 12 সিগমা 3 পাই। ওকে, আচ্ছা ভেরি গুড। সো এগুলা যেহেতু আমরা পারি, আশা করি এগুলাতে আর আমাদের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তারপর দেখো হাইব্রিডাইজেশন এন্ড সিগমা পাই কাউন্টিং, এটা আমরা অলরেডি করে ফেলছি ভাইয়া। হাইব্রিডাইজেশন দেখে চিনে কিভাবে সিগমা পাই কাউন্টিং করতে হয় এটাও আমরা অলরেডি করে ফেলছি, অলরেডি ডান, অলরেডি ডান। আচ্ছা এরপর তোমাদের জন্য আজকের মতো লাস্ট কুইজ। হ্যাঁ, আশা করি এটা সবাই পারা উচিত। হাউ মেনি সিগমা বন্ডস ইন বেনজিন, এটা সবাই পারা উচিত। এটা ইনশাল্লাহ এটা কারো ভুল হওয়ার কথা না, আশা করি। হ্যাঁ, এটা সবার পারা উচিত। ওকে, সো চলো আমরা পোলটা ক্লোজ করি। আচ্ছা 100% রাইট অ্যান্সার আসছে, মাশাআল্লাহ। অ্যান্সার হচ্ছে এ, তাই না? সিগমা বন্ড আছে হচ্ছে 12। সিগমা বন্ড কয়টা আছে ভাইয়া? 12। 100% রাইট অ্যান্সার আসছে। সো চলো লিডার বোর্ডটা একটু দেখে ফেলি। লিডার বোর্ডটা হচ্ছে আরিফ, রিফাত, নাফিসার, হানুম, জয়ী, সঞ্জিদা, সেনজ্যোতি, জেমিমা, আনিকা, রায়ান জুনিয়র। ওকে, ভেরি গুড ভাইয়া। চলো এরপরেরটাও জানি পারবা, নাম্বার অফ পাই বন্ডস ইন বেনজিং রিং। বেনজিং রিং এ পাই বন্ড কয়টা? 3টা আছে, এটাও তোমরা সবাই খুব ভালো মতো পারবা, সন্দেহ নাই কোনো। আচ্ছা এখন দেখো হাউ মেনি সিগমা এন্ড পাই বন্ডস আর প্রেজেন্ট ইন দ্য ফলোইং কম্পাউন্ড। নাও এটা বের করো, এটা পারতে হবে, এটা একটু বড় আছে, এটা বের করো। সিগমা কয়টা আছে আর পাই কয়টা আছে? নাও করো, এটা বের করতে হবে। এটা একটু চ্যালেঞ্জিং আছে, এটা বের করতে হবে। না এটা করে ফেলো, বলো সবাই টিচার ইনবক্সে ABCD। চলো হিসাব করি। হ্যাঁ, সিগমা 1 2 3 4 5 6 7 8
9 10 11, তাহলে সিগমা আছে হচ্ছে 11, তাহলে হয় অপশন সি বা ডি। পাই কয়টা আছে চলো একটু ক্যালকুলেট করি। পাই এখানে আছে দুইটা, 1 2 3 4, পাই আছে 4, তাহলে 11 4, তার মানে অ্যান্সার আসবে ডি, অ্যান্সার আসবে ডি। ওকে, ক্লিয়ার? এখন বুঝতে পারছো নরিন, অ্যান্সার ডি হবে যে। আচ্ছা বাকিরা বলছো, আনিকা বুঝছো? হ্যাঁ রাহানুম, সমস্যা নাই ভাইয়া। ওকে, ক্লিয়ার, সবাই ডান। ওকে, ফাইনালি এটা যেহেতু আমরা সবাই বুঝে গেছি ইনশাল্লাহ, এরপর দেখো এই যে এটা জাস্ট নর্মাল কয়েকটা জিনিস আর কি, সামারি। একটু আগে যেগুলো পড়াইলাম, sp3 তে 4টা হাইব্রিড অরবিটাল থাকে তাই না? এখানে এস এর ক্যারেক্টারিস্টিক্স কত বলো তো? 4টার মধ্যে একটা এস, তার মানে কি 25%। এখানে 3টার মধ্যে একটা এস মানে 33.3%। এখানে 2টার মধ্যে একটা এস মানে 50% এস ক্যারেক্টারিস্টিক্স। পি এরটাও তুমি বের করতে পারবা, জাস্ট নর্মাল এভাবেই দিছে। বন্ড লেন্থ হচ্ছে সিঙ্গেল বন্ডে বন্ড লেন্থ একটু বড় হয়, দূরে দূরে থাকে। ডাবল বন্ড হলে একটু কাছে আসে, ট্রিপল বন্ড হলে আরেকটু কাছে আসে। দেখো বন্ড লেন্থ কমতেছে, অ্যাঙ্গেল দেওয়া আছে এবং জিওমেট্রিক্যাল শেপ দেওয়া আছে, এগুলো সবগুলো কিন্তু আমরা পড়ছি। তাহলে সবাই বলো ভাই ইনশাআল্লাহ, এই যে আজকে যে পড়লা অর্গানিক কেমিস্ট্রির ইন্ট্রোডাকশন পড়লা, ফাংশনাল গ্রুপ পড়লা, হোমোলোগাস সিরিজ পড়লা, এবং হাইব্রিডাইজেশন গুলো পড়লা, কোনটা কেমন হয় কিভাবে হয়, সিগমা পাই কাউন্টিংটা শিখলা। অর্গানিক কি একটু সহজ লাগতেছে না এখন ইনশাআল্লাহ? বলো তো, লাগতেছে? হুম, এই জন্য ভাইয়া বলবো রেগুলার কিন্তু ক্লাসটা করতে হবে, তাহলে দেখবো ইনশাল্লাহ ভালো মতো কাজে লাগবে। বন্ড লেন্থ গুলো আসে না ভাইয়া, দেখে রাখতে পারো, 0.154 ন্যানোমিটার, 0.134 ন্যানোমিটার আর 0.120 ন্যানোমিটার। এই এটার কাজও আছে পরে, এটা পরে ভাইয়া পড়াবো, সমস্যা নেই। হ্যাঁ, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ নোমেনক্লেচার, হ্যাঁ মোস্ট প্রবাবলি। হ্যাঁ, ওকে, তাহলে সবাই বুঝছো না ভাইয়া? আশা করি অর্গানিকটা তোমাদের কাছে এখন পর্যন্ত কঠিন লাগে না। ইনশাল্লাহ যতগুলো ক্লাস নেবো চেষ্টা করবো যেন কঠিন না লাগে। আর অর্গানিকের একটা মজার জিনিস বলে দিই, শুরুর ধরো 10-15টা ক্লাস তোমার বেসিক টাইপের, 10-12টা ক্লাস, তারপরে ওগুলো দেখবো রিপিট হইতেছে সব, মানে আগেই পড়ে ফেলছে এরকম টাইপের আর কি ইনশাল্লাহ। আচ্ছা, একটা হোমওয়ার্ক দিব, প্রোপেন এন্ড মিথেন আর হোমোলোগাস এক্সপ্লেইন। আশা করি এটা তোমরা সুন্দর মতো এক্সপ্লেইন করতে পারবা, ক্যারেক্টারিস্টিক্স দিয়ে বা আদার্স কথাবার্তা দিয়ে, খুবই ছোটখাটো জিনিস, সো টেনশনের কোনো কারণ ইনশাআল্লাহ নাই। ওকে, আচ্ছা, তো এই তো আজকের ক্লাস ভাইয়া আমাদের এতটুকুই। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি সবাই ঠিক মতো বুঝতে পারছো ভাইয়া। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।